যারা ওয়েব অ্যাপে আছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো আমার ভয়েসটা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এবং বোর্ড ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, আর আমি ঠিকঠাক গ্রুপে লাইভে আসছি কিনা, ঠিকঠাক সাইকেল ঠিকঠাক গ্রুপে আসছি কিনা। ওকে, ঠিক আছে। যেহেতু রুটিন একটু চেঞ্জ হয়েছে তোমরা জানো, তাই একটু জিজ্ঞেস করলাম যে ঠিকঠাক গ্রুপে আসছে কিনা। ভাই এফবিতে ক্লাস হচ্ছে না? হচ্ছে, ক্লাস হচ্ছে, এফবিতেও লাইভ হচ্ছে। দেখো এফবিতেও লাইভ হচ্ছে, হ্যাঁ। ভাই স্ক্রিন দেখা যায় না, স্ক্রিন তো দেখা যাচ্ছে। তুমি আবার একটু বের হয়ে তারপরে ঢোকো। অনেক সময় নেটের সমস্যা থাকলে তখন স্ক্রিন ঠিক মতো দেখা যায় না। ওকে, ওকে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের 3 নম্বর ক্লাসটা করব। তো এর আগে অলরেডি আমরা 2টা ক্লাস করে ফেলছি, আমরা কিন্তু অনেক পড়ে ফেলছি এই অধ্যায়ের। ঠিক আছে, আমাদের বোর্ড বই কিন্তু এত টপিক, এত ম্যাথ নাই। আমরা এখানে ক্লাসে ধরো যে যতগুলা ম্যাথ বা যত বিভিন্ন টপিক বিভিন্ন নিয়মে আমরা দেখে থাকি, ডেরিভেশন দেখে থাকি, ইভেন একটা ম্যাথের যেমন বিভিন্নভাবে করা যায় সেই যে পথ বা প্রসিডিউরটা আমরা দেখে থাকি, এটা কিন্তু তুমি বোর্ড বইতে ওইভাবে খুঁজে পাবে না। ঠিক আছে, আজকে 2 আওয়ার ক্লাস হবে কিনা? আজকে 2 আওয়ার ক্লাস হবে না, আজকে একটু কম ক্লাস নিব। আজকে একটা ছোট্ট টপিক পড়াবো, এই টপিকটা পড়াইতে যতক্ষণ এবং ওই টপিক রিলেটেড কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করব। তো আশা করি 2 ঘন্টা হবে না, কিন্তু নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের প্রত্যেকটা ক্লাস ধরে রাখো 2 ঘন্টার কাছাকাছি সময় ধরেই কিন্তু হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা মাথায় রাখিও, কারণ নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায় তো বড় একটা অধ্যায় এবং তোমাদের মনে করো যে সামনে পরীক্ষা চলে আসতেছে, সো আমাদের কিন্তু একটু তাড়াতাড়ি শেষ করতে হবে। তো অনেকে যুক্ত হয়ে যাচ্ছ দেখতে পাচ্ছি, তো তাড়াতাড়ি সবাই যুক্ত হয়ে যাও, আমরাও শুরু করে দিই। সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো। দেখো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে বলের ঘাত এবং ঘাত বল। বলের ঘাত এবং ঘাত বল, এটা তোমাদের 9-10-এ পড়া একটা টপিক। তোমরা কিন্তু 9-10-এ এই টপিকটা নিয়ে একটু হালকা পাতলা পড়াশোনা করছো, বাট আমরা এখন ইন্টার সিলেবাসে এই টপিকটাকে একেবারে মনে করো যে কাটাছেড়া করে এই টপিক রিলেটেড যা যা যত কিছু হইতে পারে সব কিছু এখন পড়বো আমরা। কি ক্লিয়ার? ওকে, তাহলে চলো। একজন বলছে ভাইয়া রুটিনটা আরেকবার বলেন। রুটিনটা দেখবা এই গ্রুপের, ফেসবুক গ্রুপের প্রথমে একেবারে কাভার ফটোতে দেওয়া আছে। ঠিক আছে ভাইয়া, আজকে কি অপার ভাইয়ের ক্লাস হওয়ার কথা? না, আজকে অপার ভাইয়ের ক্লাস হওয়ার কথা না, আজকে আমার ক্লাস হওয়ার কথা। ঠিক আছে, আজকে অপূর্ব ভাইয়ের ক্লাস হওয়ার কথা। বলো তো এটা কে, কোন ভাই? অপূর্ব ভাই তো নাকি? ঠিক আছে না, আজকে অপূর্ব ভাইয়ের ক্লাস হওয়ার কথা। আজকে অপার ভাইয়ের ক্লাস না, আজকে রুটিনটা একটু চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তোমরা কভার ফটোতে দেখে নিও, একটু রুটিনটা চেঞ্জ হয়েছে, তো এই কারণে আজকে আমার ক্লাস হওয়ার কথা। কি তাই তো? হ্যাঁ, কালকে রাতে রুটিন দিছে, রুটিন দেওয়া হয়েছে গ্রুপে, দেখো রুটিন দেওয়া হয়েছে, চিল্লাইতেছে রুটিন দেওয়া হয় নাই। রুটিন দেওয়া হয়েছে, দেখিও। তো চলো আমরা ঘাত বল এবং বলের ঘাত এই টপিকটা পড়বো। তো এই টপিকটা পড়তে গেলে একটা জিনিস আমাদের একটু লাগবে, সেই জিনিসটা হচ্ছে যোগজীকরণ। অন্তরীকরণ আমরা জানি, অন্তরীকরণ পরিবর্তনের হার নির্ণয় করে, ঢাল নির্ণয় করে, জানি। কিন্তু এখন আমাদের একটু যোগজীকরণ বা সমাকলন এটা সম্পর্কে একটু আইডিয়া রাখা লাগবে। যোগজীকরণ বা এর আর একটা নাম আছে কি, সমাকলন, আর ইংরেজিতে বলা হয় ইন্টিগ্রেশন। ইংরেজিতে বলা হয় ইন্টিগ্রেশন। অন্তরীকরণ হচ্ছে ডিফারেন্সিয়েশন আর যোগজীকরণ হচ্ছে ইন্টিগ্রেশন। তো এইটা একটু জানা লাগবে, এটার একটু বেসিক জ্ঞান লাগবে। তো দেখো অনেকে হয়তো জানো, বাট অনেকে হয়তো জানো না। তোমরা তো কথা শুনো না, তোমাদের তো বলি যে একটু তোমরা সিরিয়াল বাই ক্লাসগুলো করবা। তোমরা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের বেসিক ক্লাস, পাঠ প্রস্তুতি পর্বের ক্লাসটা ইউটিউব থেকে করবা, এবং তারপরে তোমরা ভেক্টর পড়বা, তারপরে তোমরা নিউটনের বলবিদ্যার ক্লাস দেখবা। তুমি যদি একবারে নিউটনের বলবিদ্যার ক্লাস দেখতে যাও তাহলে কিন্তু তোমার কাছে অনেক টপিক একটু কঠিন মনে হবে। বাট তুমি যদি ক্যালকুলাসের বেসিক জানো, তুমি যদি ভেক্টর অধ্যায়ের বেসিক তুমি পড়ে আসো, ভেক্টর অধ্যায় যদি তোমার খুব ভালোভাবে পড়া থাকে, তাহলে তোমার কাছে নিউটনিয়ান বলবিদ্যা পানি পানি, তাই না? তাই তো? তাহলে এবার আসো, দেখো যোগজীকরণ বা সমাকলন। তাহলে আমি ছোট্ট করে একটু তোমাদের আইডিয়া দিই। যোগজীকরণের সাহায্যে আমরা ক্ষেত্রফল বের করতে পারি। যোগজীকরণ নামের মধ্যেই এর কাজ আছে, যোগজীকরণ যোগ করা, ইন্টিগ্রেশন করা, যোগ করা, সমষ্টি বের করা। তা আমরা যোগজীকরণের কাজ সাহায্যে এই কাজটা করি। এখন তুমি বলতে পারো ভাই যোগজীকরণের দরকার কেন?
তো দেখো আমি তোমাকে একটু গ্রাফে গ্রাফে তোমাকে একটু দেখাই যোগজীকরণ দরকার কেন। যোগজীকরণ হচ্ছে অন্তরীকরণের বিপরীত গাণিতিক প্রক্রিয়া। যোগজীকরণ এটা হচ্ছে অন্তরীকরণের অন্তরীকরণের বিপরীত গাণিতিক প্রক্রিয়া। বিপরীত গাণিতিক প্রক্রিয়া। এই যোগজীকরণের সাহায্যে আমরা ক্ষেত্রফল পাই। যোগজীকরণের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করি। ক্ষেত্রফল নির্ণয় করা যায়, গ্রাফে ক্ষেত্রফল নির্ণয় করা যায়। তাহলে দেখো, ধরো কোনো একটা ফাংশন এফ অফ এক্স একটা ফাংশন, হ্যাঁ। তো এই এফ অফ এক্সকে যদি আমি অন্তরীকরণ করি, এফ অফ এক্স একটা ফাংশন, এই ফাংশনকে যদি আমি অন্তরীকরণ করি, অন্তরীকরণ করা মানে ডিডিএক্স করা, ঠিক আছে। অন্তরীকরণ করা মানে ডিডিএক্স। ধরো এই ফাংশন যেহেতু এটা এফ অফ এক্স, তাহলে এক্স এর সাপেক্ষে ডিডিএক্স অন্তরীকরণ করি, তাহলে আমি ধরো এফ ড্যাশ এক্স পাইলাম অন্তরীকরণের ফলাফল। যেমন মনে করো এক্স স্কোয়ার, তাকে অন্তরীকরণ করলে 2x পাইলাম। এই এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2x পাওয়া যায়। এবার অন্তরীকরণের উল্টা গাণিতিক প্রক্রিয়া হচ্ছে যোগজীকরণ। অর্থাৎ আমি যদি এবার এফ ড্যাশ এক্সকে যোগজীকরণ করি, উল্টা যোগজীকরণ করি, যোগজীকরণ চিহ্ন হচ্ছে দেখো ডিডিএক্স যেমন ডিফারেন্সিয়াল অপারেটর, অন্তরীকরণ চিহ্ন আর কি, অন্তরীকরণ গাণিতিক চিহ্ন ডিডিএক্স ডিফারেন্সিয়াল অপারেটর, ঠিক তেমনি যোগজীকরণ গাণিতিক চিহ্ন এটা এইটা এরকম একটু লম্বা, এসের মাথাটা ধরে একটু মাথা এবং পা ধরে একটু টান দিবা, তাহলে সে দেখবা সেটা যোগজীকরণ চিহ্ন হয়ে যাবে। এটা যোগজীকরণ চিহ্ন কার সাপেক্ষে? ধরো ডিএক্স এক্স এর সাপেক্ষে। তাহলে এইটাকে যদি আমি এক্স এর সাপেক্ষে আবার যোগজীকরণ করি, তাহলে আমি আবার এফ অফ এক্স ফিরে পাবো। তাহলে ব্যাপারটা কেমন, যে যোগের বিপরীত গাণিতিক প্রক্রিয়া কি বিয়োগ, গুণের বিপরীত গাণিতিক প্রক্রিয়া কি ভাগ। ধরো তুমি মনে করো 10-এর সাথে 5 যোগ করছো, 15 পাইছো। এবার 15 থেকে তোমার আবার 10-এ ফেরত যাইতে হবে, তো তুমি 5 যোগ করে 15 পাইলা। এবার 15 থেকে কি করলে আবার 10 ফেরত পাবা? ওই 5টাকে কি করলে? বিয়োগ করলে। তাহলে যোগের গাণিতিক বিপরীত গাণিতিক প্রক্রিয়া বিয়োগ, ঠিক তেমনি গুণের ভাগ আর অন্তরীকরণ হচ্ছে যোগজীকরণ। কঠিন কিছুই না। এবার কোনো একটা ফাংশনকে যদি আমরা অন্তরীকরণ করতে চাই, তাহলে যেমন আমরা কি করি, ডিডিএক্স ধরো এফ অফ এক্স কোনো একটা ফাংশনকে অন্তরীকরণ করব, ঠিক আছে। তো এফ অফ এক্স এই ফাংশনটাকে অন্তরীকরণ করা, ধরো এফ অফ এক্স হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, এফ অফ এক্স হচ্ছে এক্স টু দি পাওয়ার এন। নর্মালি আমরা আমাদের ফিজিক্সে সবচেয়ে বেশি এইটাই লাগে, অনেকগুলো সূত্র আছে তার মধ্যে এইটা সবচেয়ে বেশি লাগে। তাহলে সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল এক্স এর পাওয়ার যেটা আছে সেটা সামনে চলে আসবে আর এক্স পাওয়ার 1 থেকে কমে যাবে। একটা উদাহরণ দেখাই, উদাহরণটা হচ্ছে ধরো ডিডিএক্স এক্স টু দি পাওয়ার 3, তাহলে কি হবে? অন্তরীকরণ করলে 3 সামনে চলে আসলো, এবার এক্স এর পাওয়ার 3 ছিল 1 কমে যাবে, তাহলে 3 - 1 2 হবে। এই এক্স কিউব এটাকে যদি অন্তরীকরণ মানে পরিবর্তনের হার বের করা হয়, তাহলে 3x স্কোয়ার, আসলে এক্স কিউবের ঢাল হচ্ছে এটা, এটা হচ্ছে এক্স কিউবের ঢাল। তাহলে ঠিক একইভাবে এটা তো আমি তোমাকে অন্তরীকরণ দেখালাম, ঠিক একইভাবে যোগজীকরণ, ঠিক একইভাবে যোগজীকরণ যদি দেখাই, তাহলে দেখো ঠিক একইভাবে যোগজীকরণ। ধরো কোনো একটা ফাংশনকে আমরা যোগজীকরণ করব, ধরো ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন যোগজীকরণ করব। দেখো কি নিয়ম, যোগজীকরণ করলে যোগজীকরণ যদি করি তাহলে এক্স টু দি পাওয়ার এন আছে, যোগজীকরণ করবে এবার, তাহলে যোগজীকরণ করলে পাওয়ার যা আছে তার থেকে 1 বেড়ে যাবে, n+1 হবে। আগে কি ছিল, যেটা পাওয়ার আছে সেটা সামনে নেমে আসবে, পাওয়ার 1 কমে যাবে। উল্টা উল্টা দেখো, পাওয়ার নেমে আসলো আগে, তারপরে পাওয়ার 1 কমে গেল, পুরো প্রসিডিউরটা উল্টা হবে। তাহলে শেষে কোনটা হয়েছে, পাওয়ার 1 কমে গেছে, তাহলে এবার প্রথমেই পাওয়ার 1 বেড়ে যাবে। তারপরে আগে কি হচ্ছিল, পাওয়ারটা সামনে এসে গুণ হচ্ছিল, 1 বেড়ে যাওয়ার পরে যে পাওয়ারটা হবে সেই পাওয়ারটা দিয়ে ভাগ হবে। মনে রাখা খুব সহজ, ঠিক আছে, মনে রাখা খুব সহজ। এখানে কি হলো, এন ছিল পাওয়ার নেমে আসলো মানে সামনে এসে গুণ হলো, আর তারপরে 1 কমে গেল। এবার তাহলে কি হবে, উল্টা, অর্থাৎ প্রথমে 1 কমে না গিয়ে প্রথমে 1 বেড়ে যাবে। এবার 1 বেড়ে গেল, এন ছিল n+1 হলো যোগজীকরণ, আর যেটা হলো সেটা দিয়ে গুণ হবে না, সেটা দিয়ে ভাগ হবে n+1। তাহলে পাওয়ার নেমে আসলো, 1 কমে গেল অন্তরীকরণ, আর এবার 1 কমে যাবে না, প্রথমে 1 বেড়ে যাবে, উল্টা একেবারে ঠিক উল্টা।
তাহলে প্রথমে 1 বেড়ে যাবে, তারপরে সেই বেড়ে যাওয়া জিনিসটা দিয়ে ভাগ হবে। ঠিক আছে, বেড়ে যাওয়া জিনিসটা দিয়ে ভাগ হবে। আগে ভাগ হয়ে তারপরে বেড়ে যাবে তা না, আগে ভাগ হয়ে যায় তারপরে বেড়ে যাবে তা না, প্রথমে বেড়ে যাবে তারপরে সেটা দিয়ে ভাগ হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের যোগজীকরণ। তাহলে একটা উদাহরণ দেখি যোগজীকরণ, একটা উদাহরণ। যোগজীকরণের উদাহরণ হচ্ছে ddx, ধরো x⁻3। তাহলে এটা কি হবে, পাওয়ার কত আছে 3, তাহলে 3 1 বেড়ে যাবে 4 হবে, 3 + 1 4, যেটা হবে সেটা দিয়ে আবার ভাগ হবে, যেটা হয়ে যাবে সেটা দিয়ে আবার ভাগ হবে। এইটা হচ্ছে আমাদের যোগজীকরণ, বুঝলা? এবার এই যোগজীকরণের সাহায্যে আমরা কি করি, আসলে ক্ষেত্রফল বের করি। ঠিক আছে, যোগজীকরণের সাহায্যে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তো তোমাকে দেখো, আমি একটা গ্রাফ দিচ্ছি, গ্রাফ দিয়ে তোমাকে আমি বললাম যে এই গ্রাফ থেকে আমাকে এই ক্ষেত্রফলটা বের করে দাও। ধরো এটা y অক্ষ আর এটা x অক্ষ। তাহলে তুমি তো জানো যে y = mx বা y = ধরো 2x, এটা কেমন রেখা বলো তো? y = tx, মূল বিন্দুগামী সরল রেখা, তাই না? কথা বুঝছো? মূল বিন্দুগামী সরল রেখা। y = 2x, মূল বিন্দুগামী সরল রেখা। তো এখন আমরা এখান থেকে একটা ক্ষেত্রফল বের করতে চাই। তো দেখো এখনো কিন্তু কোনো ক্ষেত্রফল হয়নি, কিন্তু আমি যদি তোমাকে এবার বলি x অক্ষ, y = 2x রেখা এবং 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 মনে করো x = 3 রেখা, তাই না? x = 3 একটা সরল রেখা না? x = 3 রেখা, y = 2x রেখা এবং x অক্ষ, এই তিনটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলটা আমাকে একটু বের করে দাও। তাহলে দেখো আমি একটা আবদ্ধ ক্ষেত্রফলটাকে মার্ক করে দিচ্ছি তোমাকে। এইটা হচ্ছে আবদ্ধ ক্ষেত্রফল, এই আবদ্ধ ক্ষেত্রফলটা বের করে দাও। দেখো তো ভাইয়া, এটা একটা ত্রিভুজ না? এটা একটা ত্রিভুজ না, বলো তো এটা একটা ত্রিভুজ কিনা? এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার কি উপায়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলবো। ক্ষেত্রফল, ক্ষেত্রফল তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি। দেখো তো এটা x = 3, x = 3, তাহলে এখান থেকে এই পর্যন্ত এই ভূমি মানটা 3 না? 3 ইন্টু উচ্চতা, উচ্চতা এতটুকু না? উচ্চতা এতটুকু। তো এইটা কি y = 2x, তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে x = 3। ভালো করে দেখো, x এর মান 3, y স্থানাঙ্ক কত? x এর মানটা 3, এখানে বসাও, 3 বসাও, 2 × 3, 3 × 6, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3 × 6, 3,6, তাহলে এটা 3 আর এটা 6, তাহলে এটা হচ্ছে 6। হাফ ইন্টু ভূমি 3 আর উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 6, তাহলে 6 আর 2 কাটাকাটি করে 3, 3 × 9, তাহলে এই ক্ষেত্রফলটা 9 বর্গ একক। বুঝলা? এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি বের করে ফেলছি। কত? ত্রিভুজের ক্ষেত্রফল 9 বর্গ একক। এটা তো 9 10 এর নিয়মে করছি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে। এটা তো সেই পুরোনো দিনের মেথড, ওই মেথডে করছি। এবার দেখো এইটা না, আমি তোমাকে বললাম না যে অন্তরীকরণের বিপরীত গাণিতিক প্রক্রিয়া যোগজীকরণ এবং এর সাহায্যে আমরা ক্ষেত্রফল পাই। আমি তোমার বলছি না প্রথমে? আমি তোমাকে দেখো, এবার আমি তোমাকে দেখাবো, আগে থেকে যে বের করে রাখলাম নয়, আমি তোমাকে দেখাবো এবার আমি যোগজীকরণ করে এই ক্ষেত্রফল সমষ্টি, ক্ষেত্রের সমষ্টি ক্ষেত্রফল, এটা আমি যোগজীকরণ করে বের করব এবং তার মান আসবে 9। এটা আসতে হবে, এটাই আমি তোমাকে বের করে দেখাবো। তুমি আমাকে এখন যদি জিজ্ঞেস করো ভাই কেমনে ক্ষেত্রফল পাওয়া যায়, এটা কিন্তু আমাকে জিজ্ঞেস করিও না এখন, কারণ এই জিনিসের উত্তর দিবে তোমাকে মনে করো তোমাদের ম্যাথের অভিভায়া। ঠিক আছে, ম্যাথের অভিভায়া উত্তর দিবে কেমনে ক্ষেত্রফল পাওয়া যায়। ঠিক আছে, আমিও উত্তর দিতে পারবো, কিন্তু ওই যে পাঠ প্রস্তুতি পর্বের ক্লাসগুলো 10টা ক্লাস ইউটিউবে চ্যানেলে আছে, অপূর্ব ফিজিক্স পাঠ প্রস্তুতি পর্ব লিখে সার্চ দিবা, দেখবা চলে আসে। ওইখানে আমি তোমাকে একেবারে ইন ডিটেল দেখাইছি কেমনে কেমনে ক্ষেত্রফল পাওয়া যায়, কেন যোগজীকরণ করে ক্ষেত্রফল পাওয়া যায়, কেন অন্তরীকরণের বিপরীত গাণিতিক প্রক্রিয়া যোগজীকরণ, অন্তরীকরণ করলে আমরা ঢাল পাই, যোগজীকরণ করলে কেন ক্ষেত্রফল পাই, কেন সেটা অন্তরীকরণ যোগজীকরণের গাণিতিক উল্টা গাণিতিক প্রক্রিয়া, আর যোগজীকরণ কেন অন্তরীকরণের উল্টা গাণিতিক প্রক্রিয়া, সব কিছু এখানে দেখানো হয়েছে। কি ক্লিয়ার? তাহলে দেখো অনেকে এই জিনিসগুলো যখনই মনে করো এই অধ্যায়ে আমি ডিফারেন্সিয়েশনের কোনো জিনিস করাচ্ছি, তখন তোমরা কি করছো, ওই ডিসকাশন গ্রুপে অনেক পোস্ট দিচ্ছ, কারণ অনেকের ডিফারেন্সিয়েশন করা নেই, এই কারণে তোমাদের অনেকের বুঝতে সমস্যা হচ্ছে। তো দেখো আমি তোমাকে দেখো, আমার যেহেতু যোগজীকরণটা এখন লাগবে, আমি তোমাকে যোগজীকরণের বেসিকটা একটু দেখাই নিচ্ছি। এটা y, এটা x। তাহলে দেখো মূলবিন্দুগামী সরল রেখা y = 2x, y = 2x, তাহলে এবার x = 3 রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে, কিন্তু এবার আমরা যোগজীকরণের সাহায্যে বের করব। যোগজীকরণের সাহায্যে এই ক্ষেত্রফলটা আমি পাবো, যোগজীকরণের সাহায্যে এই ক্ষেত্রফলটা আমি পাবো। দেখো বলো তো এখানে x কত? x হচ্ছে 0, আর এখানে x কত? x হচ্ছে 3। তাহলে এই ক্ষেত্রফল শুরু হয়েছে 0 থেকে, x এর মান 0 থেকে শুরু, আর x এর মান 3 এ গিয়ে শেষ। এই যে ক্ষেত্রফল কোন রেখা দ্বারা? এই যে y = 2x,
এটাই তো আমার ফাংশন অফ এক্স, এটাই তো আমার এফ অফ এক্স, যে ওয়াই ইকুয়াল টু 2x, এফ অফ এক্স ইকুয়াল টু 2x। তাহলে এই যে আবদ্ধ ক্ষেত্রফলটা আমার দরকার। হ্যাঁ, তাহলে আমি এখন যোগজীকরণ, এই রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল না এই ফাংশন, এই রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। তাহলে আমি ক্ষেত্রফল বের করার জন্য এই ইকুয়েশনকে, এই যে এইটা ইকুয়েশন, এই ইকুয়েশনকে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করতে গেলে একটা লিমিট লাগে, লিমিট। সেই লিমিটটা হচ্ছে 0 to 3, কারণ 0 থেকে শুরু, 3-তে গিয়ে শেষ। আমি যদি বলতাম না আমার আরও বেশি ক্ষেত্রফল লাগবে, x = 4 পর্যন্ত লাগবে, তাহলে আমি x = 4 নিতাম, আরও একটুকু ক্ষেত্রফল বাড়তো, লিমিট বাড়তো। কিন্তু আমি চাচ্ছি যে না, আমার লাগবে x = 3 পর্যন্ত ক্ষেত্রফল, এইটুকু আমার দরকার। x = 3 পর্যন্ত ক্ষেত্রফল, এইটুকু আমার দরকার। তাহলে বলো এর ক্ষেত্রফলটা কিভাবে বের করব? যোগজীকরণ দিয়ে। ভালো করে দেখো, এরিয়া, ক্ষেত্রফল, এরিয়া। এই যে যোগজীকরণ, কাকে? এফ অফ এক্স কে বা ওয়াই কে, এফ অফ এক্স যা ওয়াইও তাই। কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। যার সাপেক্ষে তার লিমিট বসাইতে হয়, ঠিক আছে? যার সাপেক্ষে তার লিমিট বসাইতে হয়। এই যে এখান থেকে শুরু, এখানে গিয়ে শেষ। তাহলে x0, x3 লিমিট, এই যে x এর মান 0 থেকে 3। তাহলে এবার দেখো y = কত লেখা আছে? ও যে y = 2x, 2x dx 0 to 3, 0 to 3 লিমিট বসাইতে হয় চিহ্নের উপরে আর নিচে, লিমিট বসাইতে হয়। লোয়ার লিমিট শুরু, আপার লিমিট শেষ। বুঝছো? এবার দেখো যারা নতুন একেবারে, 2 বাইরে চলে আসলো, x dx, x dx কে যদি যোগজীকরণ করি, x dx, x এর পাওয়ার কত আছে? 1, x এর পাওয়ার কত আছে? 1। তাহলে x dx, x এর পাওয়ার যদি 1 থাকে, x dx 2 বাইরে গেল, x dx, তাহলে x এর পাওয়ার 1 যোগ 1, আর নিচে 1 যোগ 1 2, 2 দিয়ে ভাগ। x এর পাওয়ার কত আছে? 1। তাহলে x এর পাওয়ার 1 আছে, 1 যোগ 1 2, নিচে আবার কত দিয়ে ভাগ? 2 দিয়ে ভাগ। এইবার কি করতে হয়? একটা থার্ড ব্র্যাকেট দিতে হয়। ইন্টিগ্রেশন হয়ে গেলে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে, থার্ড ব্র্যাকেট নিচে এখানে লোয়ার লিমিট, উপরে এখানে আপার লিমিট বসাইতে হয়। এবার আসো আমরা মান বসাবো। দেখো এবার মান বসাবো। তাহলে এই 2টাকে বাইরে নিয়ে যাও, 2টাকে বাইরে নিয়ে গেলে 2 2 কাটাকাটি। তাহলে এক্স স্কোয়ার, তার লোয়ার লিমিট 0, আপার লিমিট 3, অর্থাৎ কি হবে জানো? একবার 3 বসবে এক্স এর মান, একবার 0 বসবে, আর মাঝখানে হবে মাইনাস। ঠিক আছে, মাঝখানে হবে মাইনাস। তাহলে এক্স এর মান 3, 3-এর স্কোয়ার, ঠিক আছে, বিয়োগ 0, 0 স্কোয়ার, মাঝখানে মাইনাস। আপার লিমিট, এক্স এর মান আপার লিমিট বসাবা, লোয়ার লিমিট বসাবা, বিয়োগ করে দিবা। তাহলে কত হচ্ছে? 9 বর্গ একক। দেখো তো মিলল কিনা, দেখো 9 বর্গ একক মিলল কিনা? মিলল? মিলছে। এবার অনেকের প্রশ্ন হচ্ছে, ভাই যোগজীকরণ করে ক্ষেত্রফল পাই, মানলাম, কিন্তু আপনার যোগজীকরণের চেয়ে আমার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতাই ভালো, কি তাই না? যে ভাই যোগজীকরণ করে ক্ষেত্রফল পাওয়া যায়, এটা মানলাম, আপনার কথা মানলাম, বিশ্বাস করলাম, কোনো সমস্যা নেই, কিন্তু যোগজীকরণের চেয়ে তো আমার এই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এত সুন্দর সূত্র থাকতে যোগজীকরণের কি দরকার? কি কথা বুঝছো? তাই না? বলো, এত সুন্দর, এত সুন্দর সূত্র যদি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা থাকে, তাহলে যোগজীকরণের কি দরকার? তাই না? এটাই তো কাহিনী, যে হ্যাঁ তাই তো, এত সুন্দর সূত্র থাকতে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা থাকতে যোগজীকরণ কেন করলাম? হ্যাঁ, এখন থেকে আর আমরা যোগজীকরণ করবো না, তাহলে কোনো ক্ষেত্রফল বের করার জন্য আর আমরা কখনো যোগজীকরণ করব না। ঠিক আছে, তাহলে আমরা মানে নিলাম যে আর যোগজীকরণ আমরা করব না। তাহলে তুমি এবার আমার একটা ক্ষেত্রফল বের করে দিবা। ধরো y = 2x² + 3x + 2, এরকম একটা ফাংশন, এটা আঁকা বাঁকা, এই ফাংশনটা এটা আঁকা বাঁকা ফাংশন, y = 2x² + 3x + 2, এরকম আঁকা বাঁকা কিছু একটা হবে, সরল রেখা না, এটা আমি শিওর। ঠিক আছে, অনেকে বিশ্বাস করতে চায় না, বিশ্বাস না করতে চাইলে কোনো সমস্যা নেই, ডেসমস অ্যাপ আছে আমাদের। ঠিক আছে, ডেসমস অ্যাপে আঁকে ফেলবা, দেখবা ইকুয়েশন কেমন বোঝা যাবে। তাহলে y = দেখো, y = x এর পাওয়ার, ধরো x এর পাওয়ার 3, x এর পাওয়ার দিলাম 3, তারপরে এর সাথে আরও +2x দিলাম, ধরো 2x² দিলাম, তারপরে মাইনাস দিলাম 4, ঠিক আছে, মাইনাস দিলাম ধরো 4x, এরকম দিলাম। এই দেখো আঁকা বাঁকা ক্ষেত্রফল, দেখছো? এই যে এরকম আঁকা বাঁকা ক্ষেত্রফল, দেখো দেখো, এটা কি সরল রেখা মনে হচ্ছে তোমার কাছে? সরল রেখা মনে হচ্ছে? সরল রেখা মনে হচ্ছে না, এরকম একটা আঁকা বাঁকা ক্ষেত্রফল। কি ক্লিয়ার? তাহলে এবার মনে করো কোনো একটা, এটা ধরো একটা ফাংশন, ঠিক আছে, 2x² + 3x + 2, তো এরকম একটা আঁকা বাঁকা ক্ষেত্রফল ধরো। ঠিক আছে, ধরো কেমন হবে আমরা জানি না, ধরলাম এরকম একটা আঁকা বাঁকা ক্ষেত্রফল। তো এবার আমি তোমাকে বললাম, নাও এবার আমাকে ক্ষেত্রফল বের করে দাও। ক্ষেত্রফল বের করে দিবা x = 2 থেকে, এই যে দাগ দিয়ে দিলাম x = 3, এই বেড়ার মধ্যে, বেড়া লিমিট বেড়া, এই বেড়াটুকুর মধ্যে আমার একটু ক্ষেত্রফল বের করে দিবা। নাও, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা খাটাও, ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা খাটাও, হবে না?
হবে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। বৃত্তের ক্ষেত্রফল হবে না পাই আর স্কোয়ার, এটা বৃত্ত পাই আর স্কোয়ার। তাহলে বর্গর ক্ষেত্রফল বাহু গুণ বাহু, বলো হবে? কি করব? এটা না আয়তক্ষেত্র, না ত্রিভুজ, না বর্গ, না রম্বস, না সামান্তরিক, না ত্রিভুজ, সরি বৃত্ত, মানে আমি জানা কোনোটার মধ্যে কোনো নিয়মিত আকারের ক্ষেত্রফল না এটা। এটা কোনো নিয়মিত আকারের ক্ষেত্রফল না। তাহলে এর যদি এখন ক্ষেত্রফল আমার বের করতে হয়, তাহলে তো আমার মাথায় হাত পড়ে গেছে যে এর ক্ষেত্রফল আমি কেমনে বের করব। এর ক্ষেত্রফল বের করার তো কোনো উপায় নেই। এইবার আসো, তুমি এখানে এসে ধাক্কা খাইছো না, এই যে 9-10-এর জ্ঞান নিয়ে তুমি এখানে এসে একটা উষ্ঠা খাইছো। তো দেখো 9-10-এর জ্ঞান নিয়ে এখানে এসে একটা ধাক্কা খেয়ে গেছো, পড়ে গেছো তুমি, হাই 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 কি করবো এখন। এবার দেখো এই এই যে বিপদ থেকে তোমাকে উদ্ধার করার জন্য আসছে ক্যালকুলাস। এই বিপদ থেকেই তোমাকে উদ্ধার করার জন্য আসছে যোগজীকরণ। ভাইয়া যোগজীকরণের সাহায্যে যে কোনো কার্ভের, যে কোনো অনিয়মিত ক্ষেত্রের ক্ষেত্রফল বের করা যায়। আমি এখানে এসে ত্রিভুজ নাকি আয়তক্ষেত্র কোনটা কাটাবো বিপদে পড়ে গেছি, এই ক্ষেত্রফল বের করার উপায় খুঁজে পাচ্ছি না। এই উপায়টাই হচ্ছে যোগজীকরণ। তুমি যোগজীকরণ করো, এই ক্ষেত্রফল বের হয়ে যাবে। ঠিক আছে, যোগজীকরণ করলেই এই ক্ষেত্রফলটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা ফাংশন দেওয়া আছে, যোগজীকরণ করে ক্ষেত্রফল বের করতে হবে। এরিয়া এ ইন্টিগ্রেশন ওয়াই ডি এক্স। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 2 এর ডিএক্স লিমিট 2, এবার 2 থেকে 3, 2 থেকে 3। তাহলে এবার কি হবে দেখো, একবারে করব, 2 বাইরে যাবে, x এর পাওয়ার কত আছে 2, তাহলে x এর পাওয়ার হবে 3, x এর পাওয়ার হবে 3, সেই 3 দিয়ে আবার ভাগ। তারপরে 3 বাইরে যাবে, x এর পাওয়ার আছে কত 1, তাহলে x এর পাওয়ার 1, তাহলে x এর পাওয়ার বেড়ে 2 হবে, সেই 2 দিয়ে আবার ভাগ। বুঝলা কি ক্লিয়ার? তারপরে 2 ধ্রুবক বাইরে যাবে, 2 ধ্রুবক বাইরে যাবে, কিন্তু 2 এর সাথে গুণ আকারে আছে 1, ওই 1 এর জন্য x হবে। অনেকে এটা বোঝেনি, দেখো তো 2 dx, আসো 2 dx, 2 তো বাইরে চলে গেল, তাহলে ভিতরে কে পড়ে থাকলো dx, dx এর সামনে কত আছে 1, তাহলে 1 মানে x টু দি পাওয়ার 0 dx। বুঝলা, 2 গেল বাইরে, x টু দি পাওয়ার 0, তাহলে x টু দি পাওয়ার 0 প্লাস 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1 মানে 1, তাহলে কত হলো 2x। নাও একেবারে ভেঙে ভেঙে দেখালাম। অথবা আরেকটা কাজ করা যায়, অথবা এই জিনিসটাকে আরেকটু সহজে বলা যায়, বলো তো ddx, x কত হয় 1 হয় না, 1, x কে x এর সাপেক্ষে করলে 1। অন্তরীকরণের উল্টা গাণিতিক প্রক্রিয়া হচ্ছে যোগজীকরণ। তাহলে x কে যদি অন্তরীকরণ করলে 1 পাওয়া যায়, তাহলে 1 কে কি করলে x পাওয়া যাবে যোগজীকরণ করলে, তাহলে 1 কে এই যে 1 কে যোগজীকরণ করলে x এর সাপেক্ষে যোগজীকরণ করলে কি পাওয়া যাবে x পাওয়া যাবে। বুঝলা, তাহলে যোগজীকরণ হয়ে গেছে, 2 বাইরে গেল, x টু দি পাওয়ার 3, 2 বেড়ে 3 হলো, 3 দিয়ে ভাগ হলো, 3 বাইরে গেল, x টু দি পাওয়ার 1 আছে, 1 বেড়ে 2 হলো, 2 দিয়ে ভাগ হলো, 2, তাহলে 2 ইন্টু এক্স। তাহলে এবার লিমিট বসায় দাও, এবার লিমিট বসায় দাও, এবার লিমিট বসায় দিবা কত 2 আর 3, একবার 3 বসাবা, একবার 2 বসাবা, বসা বিয়োগ করবা, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। দেখো 2 3 কিউব ডিভাইডেড বাই 3 প্লাস 3 স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 2 ইন্টু 3, এবার মাইনাস 2 বসায় বিয়োগ করব, তাহলে 2 কিউব ডিভাইডেড বাই 3, তারপরে মাইনাস 2 স্কোয়ার ডিভাইডেড বাই 2, এবার মাইনাস 2 ইন্টু 2, 2 ইন্টু 2। তাহলে এবার তুমি হিসাব নিকাশ করো, হিসাব নিকাশ করলে আমি শিওর তুমি পাবা, ঠিক আছে, তুমি পাবা 22.167। এই তোমাদের কিন্তু বিশ্বাস করলাম, ভুল টুল বলো না কিন্তু, 22 অবশ্য ভুল বললে আমি এখন যাচাই করে নিব, 22.167 এত একক, এত বর্গ একক, সরি এত বর্গ একক, বুঝতে পারছো, এত বর্গ একক, এই হচ্ছে এরিয়া, এই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তাহলে আমরা বলো কি কি উপকারটা পাইছি যোগজীকরণের সাহায্যে, কি উপকারটা পাইছি বলো, যোগজীকরণের সাহায্যে কি উপকারটা পাইছি? যোগজীকরণের সাহায্যে যে কোনো অনিয়মিত ক্ষেত্রফল বের করা যায়, যেটা আমরা আগে পারতাম না। বলো যোগজীকরণের সাহায্যে আমরা কি উপকারটা পাইছি? যে কোনো অনিয়মিত ক্ষেত্রের ক্ষেত্রফল ইজিলি বের করা যায়। এইবার শোনো মজার ব্যাপার বলি, এটা হাতে করতে আমার অনেক সময় নষ্ট হয়েছে না, এইটা না আমি খুব সহজে ক্যালকুলেটারে হিসাব করে ফেলতে পারি, খুব সহজে ক্যালকুলেটারে। আসলে এটা দিয়ে শুরু করি, দেখো ইন্টিগ্রেশন 2x dx 0 থেকে 3, দেখো তাকাও ক্যালকুলেটারে এটা আমরা হিসাব করতে পারি। তো দেখো আমার কাছে তো এরকম একটা ক্যালকুলেটার আছে, এই দেখো ক্যালকুলেটারে
এই যে যোগজীকরণ চিহ্ন থাকে, এই যে চিহ্ন, যোগজীকরণ চিহ্ন, পুরো চিহ্নটা বসাবা। তারপর আমার ছিল কি, প্রথমটা ছিল 2x, তাই না? 2x, তো x কিভাবে বসাবা? ঠিক আছে, 2x, তো x কিভাবে বসাবা? আলফা চাপ দিয়ে এই যে ফার্স্ট ব্র্যাকেটের লাস্টেরটা, দেখো আলফা চাপ দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের লাস্টেরটা, ওই যে আলফা যে একটু ওই যে লাল কালি দিয়ে লেখা আছে, তারপর ফার্স্ট ব্র্যাকেটের লাস্টে ওই যে উপরে কর্নার x লেখা আছে, তাহলে 2x এই যে বসাই দিলাম, 2x এই যে ব্র্যাকেট ক্লোজ করে দাও, লিমিট হচ্ছে 0, ও সরি এটা তো মানে ক্যালকুলেটার, আমি ভাবছি টাচ, তাহলে এটা 0 আর এটা হচ্ছে 3, 0 3, লিমিট বসালাম 0 3, 0 3 লিমিট বসালাম। এইবার জাস্ট খালি সমান চিহ্ন চাপ দিব আর উত্তর চলে আসবে 9, এই দেখো উত্তর 9 চলে আসছে, এই দেখো উত্তর 9 চলে আসছে, দেখছো? তাহলে ক্যালকুলেটর কত সহজে হয়ে গেল। পরেরটা যদি করি, আমাদের পরেরটা কি ছিল, আবার দেখো ক্যালকুলেটর ইসে চাপতেছি, দেখো তো পরেরটা আমাদের কি ছিল, পরেরটা লিমিট ছিল 2 থেকে 3, পরেরটা লিমিট ছিল 2 থেকে 3, তাহলে আমি 2 বসালাম, এই যে 2 থেকে 3 বসালাম। এবার দেখো কি ছিল জানো, 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 2 বসাই দিবা, 2x স্কোয়ার এই যে স্কোয়ার, 2x স্কোয়ার প্লাস 3x, 3 আলফা দিয়ে x প্লাস 2 এই যে বসালাম, দিয়ে সমান চিহ্ন, সমান চিহ্ন, তাহলে 133.6 দেখি কত আসে, এই যে 22.166, ঠিক আছে 22.166, এই দেখো চলে আসছে। খুবই সহজ, তুমি মোবাইলের ব্যবহার পারলে এর ব্যবহার পারবা, মোবাইলের ব্যবহার পারলে তুমি ক্যালকুলেটার ব্যবহার পারবা, ক্যালকুলেটারে একবার তুলে দিবা, এই যে ইন্টিগ্রেশন সাইন সহ তুলে দিবা, বুঝছো? তাহলে ক্যালকুলেটার কত সহজে লিমিট বসে ইন্টিগ্রেশন করে ফেলতে পারি আমরা, তাই না? কি ক্লিয়ার? তাহলে দেখো মিলে গেছে উত্তর। তাহলে আমরা ক্যালকুলেটারের সাহায্যে, দেখো ক্যালকুলেটারের সাহায্যে যোগজীকরণ ব্যবহার করে আমরা যে কোনো অনিয়মিত ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারি, এটাই আমাদের টার্গেট। তাহলে কোনো একটা অনিয়মিত ক্ষেত্র দিল, ধরো এরকম একটা অনিয়মিত ক্ষেত্র দিল, এরকম একটা অনিয়মিত ক্ষেত্র দিল, দিয়ে বললো না এই ক্ষেত্রফলটা বের করো, কি করবা? যোগজীকরণ, ইন্টিগ্রেশন, ঠিক আছে? কথা বুঝছো? যদি নিয়মিত ক্ষেত্র হইতো তাহলে আর এটা লাগতো না, কিন্তু অনিয়মিত ক্ষেত্র, যদি আয়তক্ষেত্র হতো তার গুণ প্রস্থ খাটাই দিতাম, ঠিক আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ করে দিতাম। আয়তক্ষেত্র হলে, ত্রিভুজ হলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে দিতাম, কিন্তু অনিয়মিত ক্ষেত্র হলে কি করবো, উপায় নেই, তখন এটা করতে হবে। তা আসো এবার আমরা পড়ায় যাই। আমরা আজকে পড়বো হচ্ছে বলের ঘাত, ঘাত বল, বলের ঘাত ও ঘাত বল। শোনো, যদি কোনো বস্তুর উপর অধিক মানের বল খুব অল্প সময়ে ক্রিয়ারত হয়, তাহলে সেই বলকে বলা হয় ঘাত বল, অর্থাৎ প্রযুক্ত বলের ক্রিয়াকাল হবে খুবই ক্ষুদ্র। ঘাত বল, ঘাত বল এর বৈশিষ্ট্য হচ্ছে, ঘাত বল হচ্ছে সেই বল যার ক্রিয়াকাল খুব ক্ষুদ্র, অল্প ক্রিয়াকালে, অল্প ক্রিয়াকালে, অল্প বা ক্ষুদ্র, ক্ষুদ্র ক্রিয়াকালে বস্তুর উপর ক্রিয়ারত বল, এটাই হচ্ছে ঘাত বল। বস্তুর উপর ক্রিয়ারত বল, এটা হচ্ছে ঘাত বল। বল তো অনেক ধরনের হয়, টান বল, ধাক্কা বল, স্পর্শ বল, ঠিক আছে, তারপরে মনে করো যে ঘর্ষণ বল, হ্যাঁ এরকম বহুত ধরনের বল হয়, ঠিক আছে, সান্দ্র বল, মহাকর্ষ বল, অভিকর্ষ বল, তড়িৎ বল, চৌম্বক বল, অনেক ধরনের বল হয়। তো তার মধ্যে একটা বল হচ্ছে ঘাত বল। তো ঘাত বল কাকে বলে? ঘাত বল হচ্ছে কোনো বস্তুর উপর ধরো বল প্রযুক্ত হলো, কিন্তু বলের প্রযুক্ত হওয়ার ক্রিয়াকালটা খুব ক্ষুদ্র, তাহলে সেই বলটা হচ্ছে ঘাত বল। উদাহরণ দিলে তুমি ব্যাপারটা আরো ভালো বুঝবা। ধরো বোলার, ঠিক আছে, ক্রিকেট খেলায় বোলার ধরো বল করছে, ব্যাটসম্যান ব্যাট দিয়ে বলটাকে দুম করে আঘাত করলো, তাহলে ব্যাট আর বলের সংঘর্ষে ক্রিকেট বলের উপর ব্যাট কর্তৃক একটা ধাক্কা প্রযুক্ত হইল, তাহলে এই যে ধাক্কাকালীন যে সময়টা, এই সময়টা খুবই ক্ষুদ্র না? ধরো 0.002 সেকেন্ড বা 0.01 সেকেন্ড, এরকম একটা সময়। এই সময়ে ক্রিকেট বলের উপর ব্যাট কর্তৃক যে গড় বলটা প্রযুক্ত হলো, সেটাই হচ্ছে ঘাত বল। দেখো খুবই অল্প সময়ে ব্যাট কর্তৃক বলের উপর, ক্রিকেট বলের উপর বল প্রযুক্ত হয়েছে, তাহলে এটা হচ্ছে একটা ঘাত বল। তারপরে এই যে র্যাকেট খেলায়, ব্যাডমিন্টন খেলায়, যে যে ব্যাডমিন্টন খেলার যে এটাকে কি বলে ভুলে গেলাম, ওটাকে যখন আমরা ব্যাডমিন্টন যখন র্যাকেট দিয়ে আমরা যখন এটাকে আঘাত করি, তখন এর উপর যে বলটা প্রযুক্ত হয়, সেটাও একটা ঘাত বল। কি কথা বোঝা গেছে? তারপরে মনে করো রাস্তা দিয়ে একটা ট্রাক যাচ্ছে, হঠাৎ করে ট্রাকটা নিয়ন্ত্রণ হারিয়ে মনে করো যে রাস্তার পাশের একটা গাছের সাথে বা রাস্তার পাশের একটা দেওয়ালের সাথে দুম করে গিয়ে ধাক্কা লাগলো, তাহলে এই যে দুম করে গিয়ে যখন ধাক্কাটা লাগলো, এই ধাক্কাকালীন সময়ে এই ট্রাকটা গিয়ে দেওয়ালের উপর যে বলটা প্রযুক্ত করতেছে, সেই বলটা হচ্ছে একটা ঘাত বল।
আমি ভূমির একটা সার্টেন উচ্চতা থেকে ধরো 10তলা বিল্ডিংয়ের উপর থেকে বা 8তলা বিল্ডিংয়ের উপর থেকে একটা বস্তুকে ফেলে দিলাম, মাটিতে গিয়ে যখন পড়লো, তখন মাটিতে গিয়ে যখন পড়ছে তখন এরকম দুম করে মাটিতে গিয়ে আঘাত করছে। তাহলে আঘাতকালীন সময় যে বলটা প্রযুক্ত হয়েছে সেটা হচ্ছে ঘাত বল। তাহলে আমি যতগুলো উদাহরণ দিলাম তুমি দেখতে পাচ্ছ এই উদাহরণগুলোর সাথে সংঘর্ষ বা ধাক্কার একটা সম্পর্ক আছে। সংঘর্ষ বা ধাক্কা এর একটা সম্পর্ক আছে, তুমি বুঝতে পারতেছো? তাহলে ঘাত বল প্রযুক্ত হবে সংঘর্ষ বা ধাক্কা এরকম কোনো একটা সময়, মানে ঘাত বলের সাথে ধাক্কা সংঘর্ষ থাকবে, অতপ্রতভাবে জড়িত থাকবে। মনে করো কোনো একটা বস্তুকে আমি ধরো যে এই তারটাকে এভাবে টানতেছি, এভাবে তারটাকে টানতেছি, তাহলে তারে যে বলটা প্রযুক্ত করতেছি, এভাবে ধরে টান টান করে রাখছি, তারে যে বলটা আমি প্রযুক্ত করতেছি, তাহলে এটা হচ্ছে একটা ঘাত বল। তারপর মনে করো একটা ব্লককে আমি ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি, বা আমার কাছে এই চেয়ারটা আছে, আমি চেয়ারটাকে এইভাবে টেনে নিয়ে আসলাম, এই চেয়ারের উপর যে বলটা আমি প্রযুক্ত করলাম সেই বলটা কি ঘাত বল? উত্তর হচ্ছে না, সেই বলটা ঘাত বল না। ঠিক আছে, এই বলটা ঘাত বল হবে না। আমি মনে করো চেয়ারকে টেনে টেনে নিয়ে আসতেছি, তাহলে আমি চেয়ারের উপর যে বলটা প্রযুক্ত করতেছি এটা টান বল, এটা ঘাত বল না। এই টান বলটাকে ঘাত বল বলা হবে না, কারণ ক্রিয়াকালটা খুব ক্ষুদ্র সময় না। বুঝতে পারছো? আমি দড়িটাকে ধরে এভাবে টানতেছি, অনেকক্ষণ ধরে টানতেছি, টান বল অনেকক্ষণ, যতক্ষণ ধরে আমি টানবো ততক্ষণ টান বল প্রযুক্ত হবে, তাহলে এটা কিন্তু ঘাত বল না। কিন্তু আমি এই চেয়ারটা ধরে যদি এভাবে ধরে দেওয়ালে ছুঁড়ে মারি, দেওয়ালে গিয়ে যখন ধাক্কা লাগবে, দুম করে ধাক্কা লাগবে, তখন যে বলটা প্রযুক্ত হবে সেটা হচ্ছে ঘাত বল। এটাই হচ্ছে ঘাত বল। ঘাত বলের ব্যাপারটা বুঝলা? এবার এই বল আর বলের ক্রিয়াকালের যে গুণফল, এটাকেই বলা হচ্ছে বলের ঘাত, দ্যাট ইজ ইম্পালস অফ ফোর্স। বলের ঘাতকে ইংরেজিতে বলা হয় ইম্পালস অফ ফোর্স। তাহলে প্রযুক্ত বল ও বলের ক্রিয়াকালের গুণফল, বলের ক্রিয়াকালের প্রযুক্ত বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। বলের ঘাত বা ইম্পালস অফ ফোর্স বলে, ইম্পালস অফ ফোর্স। তাহলে বল আর বলের ক্রিয়াকালের গুণফল। বলের ঘাতকে আমরা জে দিয়ে প্রকাশ করি, জে দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, বলের ঘাতকে আমরা জে দিয়ে প্রকাশ করি। তাহলে ধরো এই যে একটা বস্তু, এই বস্তুটা গিয়ে দেওয়ালে, এটা একটা দেওয়াল, এই দেওয়ালে গিয়ে যখন ধাক্কা লাগছে, এই যে ধাক্কা লাগলো, দেওয়ালে গিয়ে ধাক্কা লাগলো, ধরো দেওয়ালে গিয়ে একটা বেগ নিয়ে গিয়ে ধাক্কা লাগলো, তাহলে ধাক্কার সময় ধরো সময়কালটা, ক্রিয়াকালটা, ধাক্কা কাল, সংঘর্ষ কাল, এই সংঘর্ষ কালটা প্রযুক্ত বলের, এই সংঘর্ষ কালটা, এটাকে তুমি ডেল টি বলতে পারো বা এটাকে তুমি টি বলতে পারো। ঠিক আছে, ডেল টি বা টি। আর এই সময়ে যে বলটা প্রযুক্ত হলো, দেওয়াল কর্তৃক বলের উপর যে বলটা প্রযুক্ত হবে বা বল কর্তৃক দেওয়ালের উপর যে বলটা প্রযুক্ত হবে, মানে ক্রিয়া প্রতিক্রিয়া, ধাক্কাকালীন ক্রিয়া প্রতিক্রিয়া আর কি। তাহলে যে বলটা প্রযুক্ত হবে, যে গড় বলটা এখানে প্রযুক্ত হবে, সেই বল আর বলের ক্রিয়াকালের গুণফলকে বলা হচ্ছে ঘাত বল, বলের ঘাত। তাহলে এফ ইন্টু কি ডেল টি, বা জে ইকুয়াল টু কি এফ ইন্টু টি। ঠিক আছে, তাহলে এফ হচ্ছে বল আর টি হচ্ছে বলের ক্রিয়াকাল। কি বুঝতে পারছো? ক্লিয়ার? এবার বলো বলের ঘাত এটা কি রাশি? বলের ঘাত এটা কি রাশি? এটা অবশ্যই ভেক্টর রাশি, এটা ভেক্টর রাশি। কিভাবে একটা ভেক্টর রাশি? যে এটা সমান সমান এফ ইন্টু টি, তাই না? টি তো স্কেলার, কিন্তু বল কি রাশি? ভেক্টর। তাহলে একটা স্কেলারের সাথে একটা ভেক্টর গুণ হলে, তোমাকে আমি শিখাইছিলাম একটা স্কেলারের সাথে একটা ভেক্টর গুণ হলে কি হয়? একটা স্কেলার রাশির সাথে একটা ভেক্টর রাশি গুণ হলে ফলাফলটা যেটা হয় সেটা কি হয়? ভেক্টর, তাই না? শিখেছিলাম না ভেক্টর অধ্যায়, যে ভেক্টর রাশির গুণন হয় 3 ধরনের। স্কেলারের সাথে ভেক্টরের গুণন, ভেক্টরের সাথে ভেক্টরের ডট গুণন, ভেক্টরের সাথে ভেক্টরের ক্রস গুণন। তো এটা তো ভেক্টরের সাথে স্কেলারের গুণন। তাহলে স্কেলার রাশির সাথে ভেক্টর রাশি গুণ হবে, কি ফলাফলটা কি হবে? ফলাফলটা হবে হচ্ছে ভেক্টর। কি ক্লিয়ার? মনে করো কোনো একটা বস্তুর উপর বল প্রযুক্ত হলো, বস্তুর উপর ক্রিয়ারত বল, বস্তুর উপর ক্রিয়ারত একটা বল এফ, এটা ইকুয়াল টু মনে করো ভেক্টর ফরম্যাটে 3i - 4j এত নিউটন, এই বলটা প্রযুক্ত হলো। বলের ক্রিয়াকাল, এই ক্রিয়াকালটা টি মনে করো 0.1 সেকেন্ড, 0.1 সেকেন্ড। তাহলে বলের ঘাত কত? বলের ঘাতের মান কত? বলো, বলের ঘাত ও এর মান কত বের করা যাবে না? বলের ঘাত কত এবং বলের ঘাতের মান কত? তাহলে বলের ঘাত জে, তাহলে জে ইকুয়াল টু এফ টি।
ঠিক আছে, জে ইকুয়াল টু এফ টি। তো এফ কত? 3i মাইনাস 4j নিউটন, এত নিউটন, তার সাথে টি গুণ। তো টি হচ্ছে ক্রিয়াকাল 0.1 সেকেন্ড। তাহলে এবার এর সাথে যদি এটা গুণ হয় তাহলে 0.3i মাইনাস 0.4j, এত। ঠিক আছে, এত। একক কি হবে? এটার একক কি হবে বলো? নিউটন সেকেন্ড। নিউটন সেকেন্ড, এনএস। বলের একক কি? নিউটন। আর সময়ের একক সেকেন্ড, তাহলে নিউটন সেকেন্ড। কি ক্লিয়ার? তাহলে এবার এখান থেকে হিসাব করবা, মান হিসাব করবা কিভাবে? মান, বলের ঘাতের মান জে ইকুয়াল টু রুট ওভার এই যে এই ভেক্টরটার মান, তাহলে 0.3 স্কয়ার 0.4 স্কয়ার, এটা আমরা জানি পিথাগোরাস 0.3 স্কয়ার 0.4 স্কয়ার, তাহলে হিসাব করলে তো 0.5ই হবে। তাহলে 0.5 নিউটন সেকেন্ড, এটা হচ্ছে বলের ঘাতের মান। ঠিক আছে, ইম্পালস অফ ফোর্সের মান, দ্য ম্যাগনিটিউড অফ ইম্পালস। ঠিক আছে, এই যে 0.5 এটা দ্য ম্যাগনিটিউড অফ ইম্পালস, অর্থাৎ বলের ঘাতের মান, ইম্পালসের মান। ঠিক আছে, ক্লিয়ার? আর ঘাত বল কি রাশি? ঘাত বল তো ভেক্টর রাশি, এটা তো ভেক্টর, এটা তো বলার অপেক্ষা রাখে না। ঘাত বল, সে ঘাত কি বল, তার পদবী কি বল, তাই না? পদবী কি বল, এ বল কিন্তু একটা পদবী, জানো? ঠিক আছে, আমাদের সাথে আমার একটা ফ্রেন্ড ছিল, ঠিক আছে, ও ফ্রেন্ড ছিল আমার সাথে, কলেজ স্কুলে পড়তো, কলেজে পড়তো, ওর নাম ছিল অভিজিৎ বল। ঠিক আছে, বল এটা কিন্তু একটা পদবী। ঠিক আছে, তাহলে ঘাত বল, সেটা তো ঘাত কি বল, ফোর্স, ফোর্সের একক কি হবে? নিউটন, আর এটা তো অবশ্যই ভেক্টর রাশি। তাহলে বলের ঘাতও কিন্তু ভেক্টর, ঘাত বলও কিন্তু ভেক্টর, মাথায় রাখিও। কথা বুঝছো? ওকে, নেক্সট আসো। তাহলে এবার দেখো, আমরা তো একটু আগে দেখলাম যে বলের ঘাত আমরা কিভাবে হিসাব নিকাশ করি। এবার বলা হচ্ছে কি, বলের ঘাতই ভরবেগের পরিবর্তন। বলের ঘাত এটাই না ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, বলের, আচ্ছা এটা আমরা একটু পরে পরে দেখছি। তার আগে আরেকটা জিনিস দেখো, তুমি তো দেখলা যে বলের ঘাত, এটা আমরা হিসাব করলাম যে বলের ঘাত জে ইকুয়াল টু তো এফ ইন্টু ডেল টি বাই এফ ইন্টু টি। এবার শোনো, এই বলের ঘাত দুই ধরনের ক্ষেত্রে হয়, দুই ধরনের ক্ষেত্রে বলের ঘাত হিসাব করতে হয়। ঠিক আছে, একটা হচ্ছে ধ্রুব বলের জন্য, ধ্রুব বলের জন্য বলের ঘাত, আর একটা হচ্ছে পরিবর্তনশীল বলের জন্য। দেখো তুমি এখন বলতে পারবে, এখন যে হিসাব নিকাশ করবো না, দেখো তুমি নিজে নিজে বলবা, কথা বলতে পারবা। পরিবর্তনশীল বলের জন্য, পরিবর্তনশীল বলের জন্য দেখো, বল দুই ধরনের হয়, ধ্রুব বল আর পরিবর্তনশীল বল। অর্থাৎ বলের মান সময়ের উপর যদি নির্ভর করে তাহলে সেটাকে বলা হয় ধ্রুব বল, সময়ের উপর নির্ভর করে করে চেঞ্জ হয় তাহলে সেটা হচ্ছে ধ্রুব বল। কিন্তু বলের মান সময়ের উপর যদি নির্ভর না করে, ফিক্সড থাকে, কনস্ট্যান্ট থাকে, সব সময় একই থাকে, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে ধ্রুব বল। আর যদি চেঞ্জ হয়, সময়ের উপর ভিত্তি করে চেঞ্জ হয়, তাহলে সেটাকে বলা হয় পরিবর্তনশীল বল। দেখো আমি তোমাকে একটা উদাহরণ দিই, তাহলে বুঝে যাবা। মনে করো কোনো একটা বস্তু, ধরো এই একটা বস্তু, এই বস্তুর উপর একটা বল প্রযুক্ত হলো, প্রযুক্ত সেই বলের মানটা হচ্ছে এফ ইকুয়াল টু 2 নিউটন, 2 নিউটন। ধরো এই বলটা প্রযুক্ত হলো কতক্ষণ ধরে, বলের ক্রিয়াকালটা, বলের ক্রিয়াকাল, বলের ক্রিয়াকাল, এই বলের ক্রিয়াকাল ডেল টি, এই ডেল টি হচ্ছে ধরো 2 সেকেন্ড, ধরো 2 সেকেন্ড, 2 সেকেন্ড ধরে বলটা প্রযুক্ত হইল ডেল টি। তাহলে 2 নিউটন বল 2 সেকেন্ড ধরে প্রযুক্ত হয়েছে। এই বলের মানটা কি চেঞ্জ হচ্ছে? ফিক্সড, 2 সেকেন্ড ধরে ফিক্সড। অর্থাৎ ধরো 0 থেকে শুরু, টি ইকুয়াল টু 0 তে শুরু, তো টি ইকুয়াল টু 1 সেকেন্ড, মানে টি ইকুয়াল টু 0.1 সেকেন্ড পর, 0.1 সেকেন্ড পর বলের মান 2 নিউটন, 0.2 সেকেন্ড পর বলের মান 2 নিউটন, 0.5 সেকেন্ড পর বলের মান 2 নিউটন, 1 সেকেন্ড পর 2 নিউটন, 2 সেকেন্ড ধরে বলের মান 2 নিউটন। অর্থাৎ বল যতক্ষণ ক্রিয়াশীল, বলের মানটা চেঞ্জ হয়নি, ফিক্সড আছে, দ্যাট ইজ ধ্রুব বল, কনস্ট্যান্ট ফোর্স। ঠিক আছে, কিন্তু বলটা যদি পরিবর্তনশীল হয় কিভাবে হবে? ধরো একটা বস্তু, এই বস্তুর উপর বল প্রযুক্ত হলো, যে বলটা সময়ের ফাংশন, যে বলটা সময়ের ফাংশন, ধরো এফ ইকুয়াল টু আমি বললাম 2t নিউটন, 2t নিউটন। এইবার ধরো এবার যদি বল প্রযুক্ত হয় 2 সেকেন্ড ধরে, তাহলে সবসময় বলের মান কিন্তু 2t, মানে 2 একটা ফিক্সড মান না। কেন? ধরো যদি আমি বলি যখন সময় 1 সেকেন্ড, ধরো ক্রিয়াকাল 2 সেকেন্ড, তো যখন সময় 1 সেকেন্ড তখন বলের মান 2 নিউটন, কারণ টি এর মান 1 বসালে বলের মান 2। এবার যদি আমি বলি ক্রিয়াকাল হচ্ছে 2 সেকেন্ড, যখন 2 সেকেন্ড তখন বল কত? তাহলে টি এর মান 2 বসাবা, 2 দুগুণে 4, তাহলে তখন বলের মান হচ্ছে 4 নিউটন। এভাবে বলের মান আমি সময়ের উপর ভিত্তি করে দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় বিভিন্ন রকম। তাহলে এই বলটাকে বলা হচ্ছে পরিবর্তনশীল বল।
ধরো 10 সেকেন্ড ধরে বল প্রযুক্ত হয়েছে, প্রথম 1 সেকেন্ডে বলের মান 2 নিউটন, পরবর্তী 1 সেকেন্ডে মানে 2 সেকেন্ড যখন তখন 4 নিউটন, 3 সেকেন্ড যখন তখন 6 নিউটন, 4 সেকেন্ড যখন 8 নিউটন, 10 সেকেন্ড 5 সেকেন্ড যখন 10 নিউটন, এভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে এটা হচ্ছে পরিবর্তনশীল বল। এইবার আসো, ওইটা বাদ দাও, এইটার জন্য আসো, আমরা বলের ঘাত বের করব। তো বলের ঘাতের সূত্র কি? বলের ঘাতের সূত্র হচ্ছে জে ইকুয়াল টু, দেখো ভালো করে খেয়াল করবা, জে ইকুয়াল টু এফ ইন্টু টি বাই এফ ইন্টু ডেল টি, তাই তো? এটাই তো। আচ্ছা আমি যদি গ্রাফ থেকে হিসাব করি, গ্রাফ থেকে আমরা একটু গ্রাফ থেকে হিসাব করতে চাই, বলের ঘাতটা গ্রাফ থেকে হিসাব করতে চাই। ওকে, তাহলে এটা হচ্ছে সময় টি, আর এখানে নিব বল এফ, তাই তো? তাহলে প্রযুক্ত বলের মান তো ফিক্সড মান, তাহলে একটা ফিক্সড মান, ফিক্সড একটা মান, ঠিক আছে? দেখো বলের মান ফিক্সড, বুঝছো না বুঝো নাই? বলো, এটা হচ্ছে বলের মান ফিক্সড হয়েছে না? বলের মান ফিক্সড না, সময় সময় যাচ্ছে, দেখো বলের মান আস্তে 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 চেঞ্জ হচ্ছে, কমতেছে বলের মান। তাহলে এটা ধ্রুব বল না ভাই, তাহলে এটা হচ্ছে ধ্রুব বল। দেখো এইটা হচ্ছে ধ্রুব বল, কই যায় না কেন? এটা ধ্রুব বল, ঠিক আছে? দেখো ধ্রুব বল না, না এটাও ধ্রুব বল না, কারণ কি বলের মানটা বাড়ছে, তাহলে এটা ধ্রুব বল না। আচ্ছা তাহলে ধ্রুব বল ফিক্সড মান, এই যে ফিক্সড, একটা ফিক্সড মান, দেখো এই যে এফ এর মানটা ফিক্সড, ধরো এটা 10 নিউটন বা এটা 2 নিউটন, কিছু একটা মান। তাহলে এই যে ধ্রুব বল, তাহলে এক্স অক্ষের সমান্তরাল রেখা থাকবে, ঠিক আছে? এক্স অক্ষের সমান্তরাল রেখা থাকবে। এবার আমি তোমাকে বললাম ক্রিয়াকাল হচ্ছে আমার, ধরো ক্রিয়াকাল ধরো যে মনে করো যে 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড ক্রিয়াকাল, তাহলে এই যে ক্রিয়াকাল এটা টি ইনিশিয়াল, টি ইনিশিয়াল বল প্রয়োগ শুরু হয়েছে আর বল প্রয়োগ শেষ হয়েছে এখানে, এটা হচ্ছে টি ফাইনাল। তাহলে বলের ক্রিয়াকাল এইটুকু। তো এইবার যদি আমি তোমাকে বলি, এবার যদি আমি তোমাকে বলি নাও এখান থেকে বলের ঘাতটা বের করো, এখান থেকে বলের ঘাতটা বের করো, তুমি পারবা না বলো তো? বলো বলের ঘাতটা বের করো, পারবা না? কি করতে হবে? বলের মান নিতে হবে, এফ নিতে হবে, আর এইটুকু হচ্ছে দেখো বলের ক্রিয়াকাল, দেখো টি ফাইনাল থেকে টি ইনিশিয়াল বাদ দিলেই তো ডেল টি পাওয়া যাবে, ডেল টি। তাহলে এফ এর সাথে ডেল টি গুণ দিবা শেষ, এফ এর সাথে ডেল টি গুণ দিবা শেষ। এবার ভাই আমাকে বলো তো, এফ এর সাথে তো ডেল টি গুণ দিব, গ্রাফে আমি কি পাবো এফ এর সাথে ডেল টি গুণ দিলে? বলো গ্রাফে কি পাবো? বলো, গ্রাফে ক্ষেত্রফল পাবো, দেখো আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র ডেল টি দৈর্ঘ্য এফ, তাহলে প্রস্থ এই যে এইটুকু এফ, তাহলে এফ এর সাথে ডেল টি গুণ দিলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাবো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাবো, ঠিক আছে? কি বুঝছো বলো, লাবিব বুঝছো? তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা পাবো। তাহলে বলের বলের ঘাত হবে এই গ্রাফে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা, এরিয়াটা। তাহলে দেখো তো এবার আমরা একটা কথা বলতে পারি, দেখো তুমি মানো কিনা, যে আমি যদি ওয়াই অক্ষে বল নিই, এক্স অক্ষে যদি সময় নিই, এক্স অক্ষে সময়, ওয়াই অক্ষে যদি বল নিই, ঠিক আছে? ওয়াই অক্ষে যদি বল নিই, তাহলে আমি গ্রাফে যে ক্ষেত্রফলটা পাবো সেই ক্ষেত্রফলটা হচ্ছে বলের ঘাত, ঠিক আছে? সেই ক্ষেত্রফলটা হচ্ছে বলের ঘাত। কি কথা বুঝছো? তাহলে এখানে এই যে ক্ষেত্রফলটা হবে, এই ক্ষেত্রফলটা বলের ঘাত, যদি আমি এক্স অক্ষে সময় নিই আর ওয়াই অক্ষে বল নিই। তাহলে কমপ্লিট, বুঝলা কথাটা? আত্মায় গেঁথে রাখো, এক্স অক্ষের সময় ওয়াই অক্ষে বল বল নিলে বলের রেখা দ্বারা যে ক্ষেত্রফলটা তৈরি হবে সেই ক্ষেত্রফলটা বলের ঘাত। ওকে, তাহলে এবার আসো, এইবার আমাদের বলছে বস্তুর উপর এবার যে বলটা প্রযুক্ত হয়েছে সেটা না পরিবর্তনশীল বল, মানে চেঞ্জ হচ্ছে সময়ের সাথে, চেঞ্জ হচ্ছে। তো দেখি তো একটু গ্রাফে দেখি তো, এটা টি, এটা এফ, চেঞ্জ হচ্ছে, এফ ইকাল টু 2t নিউটন। তাহলে দেখো এফ কেমনভাবে চেঞ্জ হচ্ছে, যখন যখন টি জিরো তখন এফ জিরো, যখন টি এর মান 1 তখন এফ এর মান 2, যখন টি এর মান 2 তখন এফ এর মান 4, যখন টি এর মান 3 তখন এফ এর মান 6, এই যে এরকম এইভাবে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে। তার মানে মূল বিন্দুগামী সরল রেখা, এরকম একটা মূল বিন্দুগামী সরল রেখা, তাই তো? এই যে এফ ইকাল টু 2t। এখন আমি তোমাকে বললাম যে আচ্ছা আমার আমার লাগবে এইখান থেকে এই পর্যন্ত, এইটা আমার বল প্রয়োগ শুরু হয়েছে টি ইনিশিয়াল, এখানে আমার বল প্রয়োগ থেমে গেছে টি ফাইনাল, এবার আমার বলের ঘাত লাগবে, এবার আমার বলের ঘাত লাগবে, বুঝলা? এবার বলের ঘাত লাগবে। তাহলে এইবার তুমি আমাকে বলো, এইবার বলের ঘাত বের করার জন্য কি করবা? এবার বলের ঘাত তুমি যদি বের করতে চাও কি করবা? এখানে তো মনে করো এফ ইকুয়াল টু 2t নিউটন দিছি, তাও তুমি গ্রাফে ক্ষেত্রফলটা বের করতে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু যদি এরকম দিতাম, ধরো এটা হচ্ছে এফ, এটা হচ্ছে টি, মনে করো এবার আমি তোমাকে বললাম যে প্রযুক্ত বলটা এরকম আঁকা বাঁকা কিছু একটা,
এটা হচ্ছে বলের ফাংশন, এফ ইকুয়াল টু সামথিং টি, এফ টি ইকুয়েশন, বলের ইকুয়েশন। তাহলে এবার আমি তোমাকে বললাম না আমার এই লিমিটের মধ্যে আমাকে বের করে দাও টি ইনিশিয়াল, টি ফাইনাল, টি ফাইনাল। তাহলে বলের মানের জন্য আমাকে এবার একটু বলের ঘাত বের করে দাও। তাহলে দেখো বলের মান বাড়ছে, বল প্রয়োগ শুরু করছি এখানে, বল প্রয়োগ শেষ করছি এখানে, বলের মান বাড়ছে আস্তে 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 বাড়ছে, ধ্রুবক নেই। এখানে বলের মান কমছে বাড়ছে, কমছে বাড়ছে, দেখো কমছে বাড়ছে দুটোই হয়েছে। এবার আমাকে এই বলের ঘাত যদি বের করতে হয় তার মানে এরিয়া বের করা। বলের ঘাত বের করা মানে কি এই এরিয়াটা বের করা। তুমি যদি এবার একটা কাজ করো, তুমি যদি এবার বলো যে ভাই আমি এফ এর সাথে ডেলটি গুণ দিব, তুমি কত বড় ভুল করবা তুমি দেখো। ধরো এই পয়েন্টে এফ হচ্ছে এইটুকু, এইটুকু হচ্ছে এফ, এই যে এইটুকু হচ্ছে এফ, এফ এর সাথে ডেলটি গুণ দিবা, এইটুকু হচ্ছে ডেলটি, এটা হচ্ছে ডেলটি, তুমি এফ এর সাথে ডেলটি গুণ দিবা। তুমি যদি এফ এর সাথে ডেলটি গুণ দাও তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তুমি আসলে এই ক্ষেত্রফলটুকু পাইলা। এবার বলো এটা কি তোমার কাঙ্ক্ষিত বলের ঘাত বা কাঙ্ক্ষিত এরিয়া? বলো। আমি তোমাকে কি বলছিলাম এক্স অক্ষে যদি সময় আর ওয়াই অক্ষে যদি বল না হয় তাহলে গ্রাফে যে ক্ষেত্রফলটা তৈরি হবে বলের রেখায়, ওই সময়ের লিমিটে যে ক্ষেত্রফলটা তৈরি হবে যেটা পাওয়া যাবে ওটা হবে বলের ঘাত, ওটা হবে ইম্পালস অফ ফোর্স। তাহলে এই ইম্পালস অফ ফোর্স বের করার জন্য এই যে আমি এফ এর সাথে ডেলটি গুণ দিলাম। এবার বলো এফ এর সাথে ডেলটি এটা চলবে? এটা জে ইকুয়াল টু কেউ যদি লেখে এফ ইন্টু ডেলটি তাহলে এটা মারাত্মক ভুল হয়ে যাবে না? কারণ এবার তো দেখো ঠিকঠাক ক্ষেত্রফল সে পাচ্ছে না। তাহলে এবার এই ঠিকঠাক ক্ষেত্রফল পাওয়ার জন্য আমার কি করতে হবে? এবার কি উপায় আছে? এবার উপায় আছে একটাই, সেই উপায়টাই হচ্ছে ইন্টিগ্রেশন। সেই উপায়টাই হচ্ছে ইন্টিগ্রেশন, বুঝলাম? ঠিক আছে, সেই উপায়টা ইন্টিগ্রেশন। তাহলে এরকম যদি আঁকাবাঁকা ক্ষেত্র হতো, আঁকাবাঁকা ক্ষেত্র হয়, আঁকাবাঁকা বলের গ্রাফটা যদি সময়ের সাথে এভাবে চেঞ্জ হয়, তাহলে এবার যদি আমি ক্ষেত্রফলটা বের করতে চাই, আমার এইটুকু ক্ষেত্রফল লাগবে, এইটুকু ক্ষেত্রফল আমার বলের ঘাত। তাহলে ক্ষেত্রফল একেবারে ঠিকঠাক ওয়েতে, একেবারে ঠিকঠাক ক্ষেত্রফল বের করার একটাই উপায়, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। ঠিক একইভাবে এখানে হয়তো সূত্র দিয়ে কোনোভাবে হয়তো কাকতালীয়ভাবে হয়ে যাবে, কিন্তু ওই ক্ষেত্রে তো আর হবে না। তো এই কারণে ক্ষেত্রফল বের করার সবচেয়ে স্মার্ট ওয়েটা হচ্ছে ইন্টিগ্রেশন। ঠিক আছে, সবচেয়ে স্মার্ট ওয়েটা হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে এই ক্ষেত্রফল বের করার জন্য আলটিমেটলি ক্ষেত্রফলটাই বলের ঘাত যে, এই ক্ষেত্রফলটাই তো বলের ঘাত যে, ইম্পালস অফ ফোর্স। তাহলে যে বের করার জন্য একটাই উপায় আমার হাতে আছে, সেই উপায়টার নাম হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন এফ ডিটি, টি এর সাপেক্ষে। কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে না টি এর সাপেক্ষে? দেখো তো এক্স অক্ষে তুমি কি নিছো, টি নিছো, তাহলে টি এর সাপেক্ষে। তাহলে এফ ডিটি নিচে লিমিট টি ইনিশিয়াল থেকে লিমিট টি ফাইনাল, টি ইনিশিয়াল থেকে টি ফাইনাল। এক্স এর সাপেক্ষে না, কিন্তু এফ ডিএক্স লেখা যাবে না, কিন্তু এক্স এর সাপেক্ষে না, টি এর সাপেক্ষে। বুঝতে পারছো? তাহলে একটাই উপায় আছে, সেই উপায়টাই নামই হচ্ছে ইন্টিগ্রেশন। ঠিক আছে, এখানে হয়তো এই সূত্র দিয়ে হয়ে গেছে, বাট ওইখানে তো ভাই হবে না। ঠিক আছে, এই ক্ষেত্রেও তো ইন্টিগ্রেশন হতো, এই ক্ষেত্রেও ইন্টিগ্রেশন দিয়ে করা যেত, ইন্টিগ্রেশন করলে এটাই আসতো। এখানে যদি ইন্টিগ্রেশন করতাম আমি এটাই আসতো। দেখো যে ইন্টিগ্রেশন এফ ডিটি, তো যদি আমি ইন্টিগ্রেশন করি দেখো টি ইনিশিয়াল টি ফাইনাল, তাহলে এফ ধ্রুবক বাইরে যাবে। কেন এফ বাইরে যাবে? এখানে কিন্তু এফ বাইরে আসতে পারবে না, কারণ এফটা চলক, এফ সময়ের উপর নির্ভর করে, বাইরে আসতে পারবে না। কিন্তু ভাই এখানে এফ তো ধ্রুবক, তার ধ্রুবক তো বাইরে যায়। তাহলে বাইরে গেলে ডিটি ইন্টিগ্রেশন, তো ডিটিকে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে? টি। বলো ডিএক্সকে ইন্টিগ্রেট করলে যদি এক্স পাওয়া যায়, তাহলে ডিটিকে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে? অবশ্যই টি পাওয়া যাবে। তাহলে ডিটিকে ইন্টিগ্রেট করলে টি পাওয়া যাবে, যার লোয়ার লিমিট টি ইনিশিয়াল এবং আপার লিমিট টি ফাইনাল। সো টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল, তাহলে এফ দেখো টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল, তো ভাই টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল তো ডেল টি, এই সময় ব্যবধানটাই তো। তাহলে এফ ইন্টু ডেল টি। দেখো তো এই সূত্র আমি ফেরত পাইলাম কিনা, বলো এই সূত্র আমি ফেরত পাইলাম কিনা? ঠিক ক্লিয়ার? যেহেতু এফটা ধ্রুবক, এটা ধ্রুব বল, এফটা কনস্ট্যান্ট, সো এফ বাইরে। আর ডিটিকে ইন্টিগ্রেট করলে টি, একটু আগে তোমাকে দেখালাম তো, আমি হিসাব করে দেখালাম তো, ডিটিকে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে? টি পাওয়া যাবে। তাহলে এবার টি লোয়ার লিমিট টি ইনিশিয়াল, আপার লিমিট টি ফাইনাল, সো টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল। চিত্র থেকে দেখো টি ফাইনাল থেকে টি ইনিশিয়াল বাদ দিলে ডেল টি সময় ব্যবধান। ভাই ভেক্টরের বেসিক নলেজ থাকলে কি এই চ্যাপ্টার করা যাবে? হ্যাঁ অবশ্যই করা যাবে, ভেক্টর আর ক্যালকুলাসের বেসিক থাকলে এই চ্যাপ্টার অবশ্যই করা যাবে। বুঝছো? দেখো ঠিক আছে, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনকে বন্ধু বানায় নাও, তাহলে তোমার কাছে ফিজিক্স সহজ। বুঝতে পারছো? ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের জন্মই হচ্ছে ফিজিক্সের বিভিন্ন ডেরিভেশন করার জন্য, না হলে এই জিনিসের জন্মই হইতো না। বুঝতে পারছো? না হলে এই জিনিসের জন্মই হইতো না।
ম্যাথের জন্মই হচ্ছে ফিজিক্সের হিসাব নিকাশ করার জন্য। এই ছাড়া ওর কোনো কাজ আছে? এই ছাড়া ওর কোনো কাজ নেই। বুঝলা? তোমরা যে মারামারি করো, রয়্যাল সাবজেক্ট, নোবেল সাবজেক্ট নিয়ে মারামারি করো, বুঝছো? আলোর পথে আসো, হ্যাঁ, ঠিকঠাক পথে আসো। ফিজিক্স ফিজিক্স ইজ রয়্যাল, ফিজিক্স হচ্ছে রয়্যাল সাবজেক্ট। এই ম্যাথের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, প্রত্যেকটা ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা ক্লাসে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন। তাহলে দরকার কেন? এই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন জন্মই হয়েছে ফিজিক্সের হিসাব নিকাশ করার জন্য। এই কারণে ভালো করে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করে নিব, ঠিক আছে? এই তোমার অভিধাতারে আবার বলিও না, নালিশ দিও না কিন্তু অভিধাতারে। তাহলে এবার আসো, দেখো বলের ঘাত এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। বলের ঘাত মানে ভরবেগের পরিবর্তন, এটা আমাদের দেখাইতে হবে, প্রমাণ করতে হবে বলের ঘাত নাকি ভরবেগের পরিবর্তন। আসো তাহলে আমরা প্রমাণ করি। তো বলের ঘাত একটু আগে তো বের করলাম, তাই না? যে ইকুয়াল টু এফ ইন্টু ডেল টি। তাহলে ধরো কোনো একটা বস্তুর উপর বল প্রযুক্ত হলো, বল প্রযুক্ত হয়ে তার ভরবেগের পরিবর্তন ঘটালো। তাহলে বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তন, তাই এটা আমরা প্রমাণ করতে চাই। তো যে ইকুয়াল টু এফ ইন্টু ডেল টি লিখলাম। এবার এফ ইকুয়াল টু তো এম এ ইন্টু ডেল টি। তাহলে এ মানে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এই টি মানে তো ডেল টি, তাই না? এই টি মানে তো সময় ব্যবধান, ডেল টি ইন্টু ডেল টি। তাহলে এই ডেল টি আর ডেল টি দুই পাশ থেকে ভ্যানিশ, তাহলে কি থাকলো বলো? এম ভি মাইনাস ইউ। আমি একটু ভেঙে লিখি, এম ভি আর এম ইউ লিখলাম। বলো, লিখলাম এম ভি শেষ ভরবেগ, তাই না? শেষ বেগ, ভি শেষ বেগ, এম ইউ আদি ভরবেগ। তাহলে শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ, পি ফাইনাল, পি ভরবেগ, পি ইনিশিয়াল, দ্যাট ইজ ডেল পি, ভরবেগের পরিবর্তন। তাহলে আমরা একটা সুন্দর সূত্র পাইলাম কিন্তু, জে ইকুয়াল টু ডেল পি, দ্যাট ইজ এম ভি মাইনাস ইউ। জে ইকুয়াল টু ডেল পি, সেখান থেকে এম ভি মাইনাস ইউ। এই যে এটা বলের ঘাত ভরবেগের পরিবর্তন। দেখো হিসাব নিকাশ করে ফেলছি, বলের ঘাত ভরবেগের পরিবর্তন হিসাব করে ফেলছি না? বলো, গুড, ভেরি গুড। বলো এই সবাই বলতেছে দাদা আমার নামটা বলেন, এই তোমার নাম বললে বলো কি লাভ? একটু শান্তি লাগবে নাকি? হ্যাঁ, এই যে আকিব, নিশান, হ্যাঁ সবাই লাগাইছে আমার নাম বলেন। একদিন একটা ক্লাস হবে, ঠিক আছে? সবাই হচ্ছে বলবা, সবার নাম বলবা, কমেন্ট করবা, আমি সবার নাম বলবো, একবার করে নাম বলবো, ঠিক আছে? একবার করে নাম বলবো আর 5 টাকা করে আমার দিবা, বুঝছো? ওকে, আসো। এই যে তুমি প্রমাণ করছো না, এটা খুবই বাচ্চা প্রমাণ, এটা খুবই বাচ্চাকালীন প্রমাণ। এই প্রমাণ যদি তুমি এখন করো, এই ডেরিভেশন তুমি এখন করো, তাহলে তোমার বোঝা যাবে না যে তুমি ইন্টারে উঠছো। এটা খুবই বাচ্চাকালীন প্রমাণ, ছোটবেলায় শেখা প্রমাণ। এই প্রমাণ করলে এখন বোঝা যাবে না যে তুমি ইন্টারে উঠছো। তা আমরা এটা করব না, আমরা আরেকটু স্মার্ট মেথডে করব। তুমি যেটা করছো সেটা হচ্ছে তুমি ধ্রুব বলের জন্য করছো, তুমি সমতরণের জন্য করছো। তুমি যে এফ ইকুয়াল টু এম এ লিখছো আর এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি যে লিখছো, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটা যে লিখছো এটা একমাত্র দুনিয়াতে সমতরণ হলে খাটে, অন্য কোনো দিন খাটে না। সমতরণ হলে খাটে। আর সমতরণ এ যদি সমতরণ হয় তো এফ ইকুয়াল টু তো এম এ, ভর তো নির্দিষ্ট আর এ হচ্ছে সম, তাহলে এফ হবে ধ্রুব। তার মানে আসলে তুমি যেটা করছো সেটা হচ্ছে ধ্রুব বলের জন্য, বস্তুর উপর যে একটা ধ্রুব বলই প্রযুক্ত হবে, এর কোনো গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না, ঠিক আছে? এর কিন্তু গ্যারান্টি কেউ দিতে পারবে না। তুমি আসলে এই ধ্রুব বলের জন্য করছো। বস্তুর উপর প্রযুক্ত বল কনস্ট্যান্ট, বল চেঞ্জ হচ্ছে না। এফ ইকুয়াল টু এম এ, বল যেহেতু চেঞ্জ হচ্ছে না সুতরাং ত্বরণও চেঞ্জ হচ্ছে না। যেমন এফ ইকুয়াল টু এম এ, তো আমি বললাম এফ এর মানটা হচ্ছে ধ্রুবক, ধরো 10 নিউটন, এর মান 2 কেজি, ঠিক আছে? বা সরি, এম এর মান 2 কেজি, তাহলে এ হচ্ছে দেখো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো সমতরণ, দেখো এই যে ত্বরণটা সমতরণ, বল ধ্রুব হলে
ত্বরণ হয় সমত্বরণ। আর সমত্বরণে আমরা লিখি b ইকুয়াল টু ইউ মাইনাস এটি বা a ইকুয়াল টু বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটা আমরা লিখি। বুঝতে পারছো? এটা আমরা লিখি। সমত্বরণ না হলে এগুলো চলে না। বুঝতে পারছো? অসমত্বরণ হলে তখন আর ওই v ইকুয়াল টু ইউ প্লাস এটি খাটে না, s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার খাটেই না, v ইকুয়াল টু ইউ প্লাস মানে সরি বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s এগুলা কিচ্ছু খাটে না। তাহলে অসমতরণের জন্য একটাই পথ খোলা আছে, ক্যালকুলাস, যোগাযোগ কর অন্তরী কর অসমতরণ হলে, তাই না? একটাই পথ, ইয়েস, ক্যালকুলাস। তাহলে এইবার আসো, যদি ধ্রুব বল না হয়, এটা যেটা আমরা করছি, বল ধ্রুব হলে এই ব্যাপারগুলা তুমি বোর্ড বইতে টর্চ লাইট দিয়েও খুঁজে পাবা না, বুঝলা? এইবার আসো, বল পরিবর্তনশীল হলে, তো বল পরিবর্তনশীল হলে কি নতুন সূত্র হবে? তখন কি ভরবেগের পরিবর্তন বলের ঘাত হবে না? হবে, কিন্তু সেটা আমরা বিশ্বাস করি না, আমরা প্রমাণ করার পরে মেনে নিব। তাহলে জে ইকুয়াল টু কোন সূত্র? পরিবর্তনশীল বল হলে কি এফ ডেল টি খাটে না? তাহলে ইন্টিগ্রেশন এফ ডি টি, টি ইনিশিয়াল টু ফাইনাল, টি ইনিশিয়াল থেকে টি ফাইনাল, বুঝছো? টি এর লিমিট, যেহেতু টি এর সাপেক্ষে টি এর লিমিট, যদি টি এর সাপেক্ষে না হয় অন্য কিছুর সাপেক্ষে, তাহলে তার লিমিট। তাহলে এবার এফ ইকুয়াল টু কি? দেখো এফ ইকুয়াল টু কি? এফ ইকুয়াল টু এম এ না, এফ ইকুয়াল টু এম এ না, এফ ইকুয়াল টু এম এ না, এফ ইকুয়াল টু ডিপি বাই ডিটি বা ডিডিটি অফ পি। কেউ যদি তোমাকে বলে এই বলের সূত্র বলো, তুমি যদি লিখে দাও এফ ইকুয়াল টু এম এ, ঠিক আছে, তাহলে আমি তোমাকে 10-এ দিব 2। আর তুমি যদি লেখো বলের সূত্র এফ ইকুয়াল টু ডিডিটি অফ পি, তাহলে আমি তোমাকে 10-এ 10 দিব। ঠিক আছে? বলের সূত্র কি? ডিডিটি অফ পি। ভরবেগের পরিবর্তনের হারই প্রযুক্ত বল, সেটা সমতরণ হোক বা অসমতরণ হোক, ধ্রুব বল হোক বা পরিবর্তনশীল বল হোক, যাই হোক। তাহলে এফ ইকুয়াল টু ডিপি ডিটি, দেখো ডিপি ডিটি, এটা ডিটি ইন্টিগ্রেশন, ঠিক আছে? এইবার দেখো ডিপি ভ্যানিশ, তাহলে ডিপি কাটাকাটি হলে ভ্যানিশ হয়ে গেলে কি থাকলো? ডিপি থাকলো। কার সাপেক্ষে? পি এর সাপেক্ষে। তাহলে এবার ভরবেগের, এবার আর সময়ের লিমিট বসবে না, ডিটি এর সাপেক্ষে সময়ের লিমিট। ভরবেগ, তাহলে আদি ভরবেগ পি ইনিশিয়াল, শেষ ভরবেগ পি ফাইনাল, বুঝছো? আদি ভরবেগ পি ইনিশিয়াল, শেষ ভরবেগ পি ফাইনাল। তাহলে ডিপি কে ইন্টিগ্রেট করলে পি, ডিএক্স কে ইন্টিগ্রেট করলে, আমি আগেও দেখাইছি, ডিএক্স কে ইন্টিগ্রেট করলে এক্স, ডিটি কে ইন্টিগ্রেট করলে টি, তাহলে ডিপি কে ইন্টিগ্রেট করলে পি। তাহলে পি যার লোয়ার লিমিট পি ইনিশিয়াল এবং আপার লিমিট দ্যাট ইজ পি ফাইনাল। তাহলে পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল, এই দেখো পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল, দ্যাট ইজ ডেল পি, অর্থাৎ ভরবেগের পরিবর্তন ডেল পি এটা। তাহলে দেখো জে ইকুয়াল টু প্রমাণ হইল কিনা, জে ইকুয়াল টু ডেল পি প্রমাণ করতে পারলাম কিনা আমরা, বুঝলা? এইটা হচ্ছে বড় মানুষের মেথড, বুঝলা? এগুলা যদি তুমি লেখো, এরকম ডেরিভেশন যদি লেখো, তাহলে বোঝা যাবে যে তুমি বড় হয়ে গেছো, তোমার সাথে এখন একটু সম্মান দিয়ে তোমার কথা বলতে হবে, বুঝলা? তখন বোঝা যাবে যে হ্যাঁ ঠিক আছে, তুমি বড় হয়ে গেছো। তাহলে আরেকবার বলি নাকি? ঠিক আছে? এফ মানে ডিপি ডিটি অফ পি। তো ভাই ডিটি কাটাকাটি পড়ে থাকলো ডিপি, আর ডিপি কে ইন্টিগ্রেট করলে, ডিএক্স কে ইন্টিগ্রেট করলে যদি এক্স হয়, তো ডিপি কে ইন্টিগ্রেট করলে পি, যার লোয়ার লিমিট পি ইনিশিয়াল, আপার লিমিট পি ফাইনাল। এবার পি এর মান একবার পি ফাইনাল বসবে, একবার পি এর মান পি ইনিশিয়াল বসবে। তাহলে পি ফাইনাল থেকে পি ইনিশিয়াল বিয়োগ, তাহলে শেষ ভরবেগ থেকে আদি ভরবেগ বিয়োগ, এটাই তো ভরবেগের পরিবর্তন, তাই কি না বলো? এই যে তোমরা বললো আবার বলতে, বলছি, কিন্তু আবার বলতে বলছি, ঠিক আছে? বুঝছো? তাহলে এখন বড় হয়েছো না, নিজেকে প্রিপেয়ার করে নেবে যে আমি এখন বড় হয়েছি, এখন আমি এই টাইপের ডেরিভেশন করব। ভাই লিমিটের জায়গায় টি ইনিশিয়াল কেন পি ইনিশিয়াল হয়ে গেল? এই দেখো, আগে ছিল ডিটি এর সাপেক্ষে, সময়ের সাপেক্ষে, যার সাপেক্ষে তার লিমিট বসে, বুঝলা? সময়ের সাপেক্ষে তো ডিটি, তাহলে টি ইনিশিয়াল আদি সময় শেষ সময়। এবার দেখো ডিটি কেটে ডিপি চলে আসছে, তাহলে ডিপি ভরবেগের সাপেক্ষে পি এর সাপেক্ষে, এই কারণে তার লিমিট, তাহলে পি ইনিশিয়াল পি ফাইনাল, তাই না? বুঝছো না? যার সাপেক্ষে তার লিমিট বসাইতে হবে। বুঝছো? গুড, ভেরি গুড। তাহলে বলের ঘাত মানে ভরবেগের পরিবর্তন। এখন যদি তোমাকে কেউ বলে এই বলের ঘাত বের করো, তো বলের ঘাত বের করো,
বলের ঘাত বের করতে গেলে তুমি একটা কাজ করবা, ভরবেগের পরিবর্তন বের করে দিবা, ওটাই হবে বলের ঘাত। ভরবেগের পরিবর্তন বের করবা, ওটাই হবে বলের ঘাত। কি ক্লিয়ার? ওকে, তাহলে চলো এবার আমরা কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করি। তো 1 নম্বর বলা হচ্ছে 0.2 কেজি ভরের একটি বল, ভরের একটি বস্তু আর কি, একটি বস্তু 3 মিটার পার সেকেন্ড বেগে 3 মিটার পার সেকেন্ড বেগে কোনো দেওয়ালে ধাক্কা লেগে ওই একই পথে 2 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসলো। ওই একই পথে 2 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসলো, ঠিক আছে? ওই একই বেগে 2 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসলো। বলের ঘাত ও ঘাত বল কত? ঠিক আছে, বলের ঘাত ও ঘাত বল কত, প্রযুক্ত বল কত? ঠিক আছে, আচ্ছা বল আপাতত বের করা যাবে না, কারণ সময় দিয়ে দিইনি। আপাতত বলের ঘাত কত? তো খুবই সহজ। তো দেখো, এই একটা দেওয়াল, একটা বস্তু 2 কেজি 0.2 কেজি ভরের বস্তু, এই 0.2 কেজি ভরের বস্তুটা এইভাবে গিয়ে দেওয়ালে গিয়ে ধাক্কা লাগলো। এর ভরের মান 0.2 কেজি। কত বেগে গিয়ে ধাক্কা লাগছে? 3 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা লাগে, একই পথে 2 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসলো। তাহলে 3 মিটার পার সেকেন্ড বেগে গিয়ে ধাক্কাটা লাগাইছে। ওকে, তাহলে এটা ধাক্কা লাগানোর আগের ঘটনা। এবার আসো, ধাক্কা লাগানোর পরে কি করছে? ধাক্কা লাগানোর পরে আবার ফেরত গেছে, ধাক্কা লেগে ফেরত চলে গেছে। তাহলে ধাক্কাটা লাগার পরে এবার এই যে ফেরত যাচ্ছে, ওই সরল রৈখিক পথে, একই পথে, যে পথে এসে ধাক্কা লাগলো ওই পথে আবার ব্যাক চলে যাচ্ছে। তো ব্যাক যাচ্ছে কত বেগে? 2 মিটার পার সেকেন্ড বেগে। দেখো আমি তোমার একটু হাইলাইটার পেন দিয়ে দেখাই। এই বস্তুটা এখান থেকে এসে এভাবে গড়াইতে দুম করে ধাক্কা লাগছে। ধাক্কা লাগার পরে আবার এভাবে ব্যাক করে চলে যাচ্ছে, আবার ব্যাক করে এদিকে চলে যাচ্ছে। ঠিক আছে, এসে ধাক্কা লাগার পরে আবার ব্যাক করে চলে গেল। তাহলে আমাদের বের করতে হবে বলের ঘাত কত, এটা আমাদের বের করতে হবে, হিসাব নিকাশ করতে হবে। তো দেখো, বলের ঘাত জে ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ। এম এর মান 0.2, বেগের মান, শেষ বেগ আদি বেগ। দেখো ধাক্কা লাগার আগে এইখানে আদি বেগ আর শেষ বেগের পরিচয়টা ভালো করে জানো। এটা সময় গণনার শুরুর মুহূর্তে আদি বেগ, সময় গণনার শেষ হয়ে গেছে শেষ বেগ, ওটা না। এখানে আদি বেগ হচ্ছে ধাক্কা বা সংঘর্ষের আগে আদি, ধাক্কা বা সংঘর্ষের পরে গিয়ে শেষ। ধাক্কা বা সংঘর্ষের আগে আদি, ধাক্কা বা সংঘর্ষের পরে গিয়ে শেষ। ঠিক আছে, আদি আর শেষ। তাহলে ধাক্কার আগে এটা আদি ইউ, আর ধাক্কার পরে এটা শেষ ভি। তাহলে ভি এর মান কত? 2, আর ইউ এর মান কত? 3। তাহলে 2 বিয়োগ 3, তাহলে 1 মাইনাস 1, তাহলে মাইনাস 0.2। এত কেজি মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? এত কেজি মিটার পার সেকেন্ড হবে? বলো হবে? উত্তর হচ্ছে না, এভাবে হবে না। ঠিক আছে, এটা কিন্তু হবে না। অনেকে এই ভুলটা করে। তো কি ভুলটা করছি আমরা? দেখো আমরা কি ভুলটা করছি। বেগ কি রাশি? ভেক্টর রাশি। বেগ ভেক্টর রাশি। তাহলে শোনো, আমরা যদি ধরি এই দিকগুলো পজিটিভ, তাহলে যারা যারা এই দিকে যাবে তারা নেগেটিভ। তোমার নির্দিষ্ট করে আগে ধরে নিতে হবে। ঠিক আছে, এই যে চালাক হয়েছি, একজন বলছে চালাক হয়ে গেছি। তাহলে এই দিক যদি পজিটিভ হয় তার উল্টা দিকটা নেগেটিভ ধরে নিব। কেউ যদি চিন্তা করে ভাই আমি এই দিকটারে পজিটিভ ধরবো, তাহলে এই দিকটা নেগেটিভ, কোনো ব্যাপার না। তাহলে এবার দেখো এই বেগটা কোন দিকে? পজিটিভ দিকে, তাহলে এইটা পজিটিভ। এই বেগটা কোন দিকে? নেগেটিভ দিকে, তাহলে ভাই এই বেগটা নেগেটিভ। তাহলে তুমি এবার মান বসাও। এম এর মান 0.2, এইবার ঠিক আছে। 0.2, ভি এর মান -2, ইউ এর মান এটা তো সূত্রের মাইনাস বসালাম, ইউ এর মান -3। তাহলে এবার আসো দেখো, -5.2, তাহলে কত হচ্ছে? 1। তাহলে -1 এত কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, কেজি মিটার পার সেকেন্ড বা নিউটন সেকেন্ড এটাও বলতে পারো। ঠিক আছে, বলের ঘাতের একক, ভরবেগের একক, আবার নিউটন সেকেন্ড এটাও তুমি বলতে পারো।
বুঝতে পারছো? এই হচ্ছে অ্যান্সার। তাহলে দ্য ম্যাগনিটিউড অফ ইম্পালস কত? দ্য ম্যাগনিটিউড অফ ইম্পালস মান, বলের ঘাতের মানটা কত? মান, দ্য ম্যাগনিটিউড অফ ইম্পালস মান, ঠিক আছে, জে এর মান, তাহলে মান কত? 1। ঠিক আছে, তোমার এখানে হিসাব করে মাইনাস প্লাস আসতে পারে, ওটা ব্যাপার না। তাহলে দ্য ম্যাগনিটিউড অফ ইম্পালস, দ্য ম্যাগনিটিউড অফ ইম্পালস, ঠিক আছে, দ্য ম্যাগনিটিউড অফ ইম্পালস দ্য ম্যাগনিটিউড অফ ইম্পালস ইজ 1 কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, মান, বলের ঘাতের মানটা কত? কেউ যদি এই দিকটারে পজিটিভ ধরে, এই দিকটারে নেগেটিভ ধরতো, এখানে প্লাস চলে আসতো, কোনো ব্যাপার না। এবার শোনো, এটা একটা মেথড। আর একটা মেথড তোমার শেখাই, সেটা হচ্ছে ভেক্টর, সেটা হচ্ছে ভেক্টর মেথড। অর, এটা একটা মেথড, অর ভেক্টর মেথড, ভেক্টর নিয়মে। ঠিক আছে, ভেক্টর মেথড, ভেক্টর নিয়মে। ঠিক আছে, তো ভেক্টর নিয়মে কিভাবে করা যায়, কিভাবে হিসাব নিকাশ করা যায়? দেখো, আমার লাগবে জে, তো জে মানে ভাইয়া এম ভি মাইনাস ইউ। বেগ কি রাশি? ভেক্টর রাশি। বেগ হচ্ছে ভেক্টর রাশি, তাহলে বেগের যে হিসাবটা করবো এটা ভেক্টর বিয়োগ করবো না? তাহলে উপরে ভি ভেক্টর চিহ্ন, এই যে ভি ইউ এর উপর ভেক্টর চিহ্ন, ভেক্টর বিয়োগ করতে হবে। আমি না ভেক্টর বিয়োগ পারি না, ভেক্টর বিয়োগ আমি পারি না। নিয়ে এটার মান নিয়ে এখানে এনে বসাইতে হবে, এই যে এটার মান নিয়ে এখানে এনে বসাইতে হবে। তাহলে এই যে জে এর মানটা হবে এটার মান, এম এর তো কোনো মান নেই, তাহলে এটার মান। কিন্তু আমি বিয়োগ যে পারি না, এটা তো ডেল বি, এটা বিয়োগ করতে হবে, তো আমি বিয়োগ পারি না। আমি যেটা পারি সেটা হচ্ছে ভেক্টরের যোগ পারি। তাহলে ভালো করে খেয়াল করো, কলম রাখো, খাতা রাখো, দেখো ভি প্লাস মাইনাস ইউ, ভি প্লাস মাইনাস ইউ। আমি প্লাস পারি, আমি যোগ পারি, আমি ভেক্টরের বিয়োগ পারি না। ঠিক আছে, আমি ভেক্টরের বিয়োগ পারি না, আমি ভেক্টরের যোগ পারি। তাহলে ভি ভেক্টর প্লাস মাইনাস ইউ ভেক্টর, ভেক্টরের যোগ করতেছি, যোগ করলেই তো বিয়োগ হয়ে যাবে। এবার এই লাইনটার বাংলা তর্জমা করো। এই লাইনটার বাংলা তর্জমা হচ্ছে ভি এর সাথে শেষ বেগের সাথে আদি বেগের বিপরীত ভেক্টরের লব্ধি করতে হবে। অর্থাৎ আদি বেগটাকে উল্টে দিয়ে দেন দেন শেষ বেগের সাথে লব্ধি করলে পরে বেগের পরিবর্তন ডেল ভি পাওয়া যাবে। কি কথা বুঝছো? কি ক্লিয়ার? বলো বলো। দেখো, আদি বেগটাকে উল্টে দিব, মাইনাস মানে উল্টে দেওয়া, ঋণাত্মক ভেক্টর উল্টে দিব, দিয়ে লব্ধি করব কার সাথে? শেষ ভেক্টরের সাথে, শেষ বেগ ভেক্টরের সাথে। তাহলে আমি ভেক্টরের পরিবর্তনের ডেল ভি এর মানটা পাবো। এই হচ্ছে আদিবেগ। আদিবেগ এদিকে উল্টে দাও, উল্টে দাও, আদিবেগটাকে উল্টে দাও। তাহলে দেখো এবার আদিবেগটাকে উল্টে দিচ্ছি, আদিবেগকে উল্টে দিলাম, উল্টে দিলাম ওদিকে। তাহলে উল্টে দিলে মান কিন্তু দেখো, এটা কিন্তু মাইনাস ইউ ভেক্টর হয়ে গেছে, বাট ভাই মান কিন্তু 3 আছে, মান কিন্তু 3 মিটার পার সেকেন্ড আছে। এবার লব্ধি করবো কার সাথে? শেষ বেগ ভেক্টরের সাথে। শেষ বেগ ভেক্টরের মান কত? 2, মান 2। তো 2 কোন দিকে? 2 এদিকে, এই যে 2 এদিকে, তাহলে এটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড শেষ বেগ ভেক্টর। 2 আর 3 একই দিকে না? একই দিকে, লব্ধি করো। তাহলে লব্ধি করলে ডেল বি, তাহলে ডেল বি হবে এদের লব্ধি, 2 আর 3 একই দিকে, তাহলে লব্ধি হচ্ছে 5, 2 যোগ 3 5, বা রুট ওভার 2 স্কয়ার 3 স্কয়ার 2 ইন্টু 3 ইন্টু 2 cos 0 ডিগ্রি। তাহলে কি হবে? 2 যোগ 3 5, 2 যোগ 3 লব্ধি দেখো 5 মিটার পার সেকেন্ড। তাহলে এই ডেল ভি এর মান হচ্ছে 5, ডেল ভি ভেক্টরের মান হচ্ছে 5, ডেল ভি এর মানটা হচ্ছে 5। এইটা নিয়ে এখানে বসাইতে হবে। তাহলে অতএব দেখো জে ইকুয়াল টু এম, এই যে ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর, তো এর মানটা নিয়ে বসাইতে হবে এখানে। তার মানে এম, এটা হচ্ছে ডেল ভি ভেক্টর, তার মান, তো এম এর মান 0.2 আর ডেল ভি ভেক্টরের মান হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে 1 কেজি মিটার পার সেকেন্ড। দেখো এটা কিন্তু খুবই সহজ, ঠিক আছে, লিখে লিখে করছি তাই এত বড় লাগতেছে। ওকে, ঠিক আছে, বুঝলা কি না? আর একটা প্রসিডিউর আছে ভেক্টর প্রসিডিউর, এটাও ভেক্টর মেথড। সেটা হচ্ছে দেখো, যখন দেওয়ালে গিয়ে ধাক্কা লাগে, দেখো এদিকে দেখো, এটা হচ্ছে ধরে নিবা, কোনো সমস্যা নেই, যে এই যে যাচ্ছে এদিকে যাচ্ছে, তাহলে দেওয়ালে গিয়ে ধাক্কা লাগতেছে, ইউ আদিবেগ ভেক্টর এদিকে যাচ্ছে কত বেগে? 3 মিটার পার সেকেন্ড বেগে। তো ধরলাম, এই যে ধরে নিলাম এই দিকটা কোন অক্ষ? এক্স অক্ষ ধরে নিলাম, এদিকটা এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষ বরাবর যাচ্ছে, তাহলে 3 i ক্যাপ এক্স অক্ষ বরাবর। আর ধাক্কা লাগার পরে এদিকে ফেরত আসতেছে, তাহলে এটা ভি
তাহলে এটা এক্স অক্ষের বিপরীত দিকে ফেরত আসতেছে। তাহলে ভি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, কিন্তু -2 আই ক্যাপ, -2 আই ক্যাপ ধরে নিলাম। হ্যাঁ, এই যে একজন বলছে ভাইয়া আইজেকে দিয়ে করেন, ইয়েস আইজেকে দিয়েই তো করবো, এটাই তো আসল মেথড। এইসব বাচ্চারা করবে, এগুলা এগুলা করবে, ঠিক আছে, মনে করো যে নেদা বাচ্চা, এগুলা করবে মনে করো আরো 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 নেদা বাচ্চা। আর আমরা করবো এটা, ইউ ইকুয়াল টু 3 আই ক্যাপ, ভি ইকুয়াল টু -2 আই ক্যাপ। কারণ এটা ধনাত্মক দিক হলে এটা ঋণাত্মক দিক, এটা এক্স অক্ষ ধনাত্মক হলে এটা এক্স অক্ষের ঋণাত্মক, -2 আই ক্যাপ। সো এবার দেখো জে, জে ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ, এই যে জে ভেক্টর ফরম্যাট একেবারে, জে এর উপর ভেক্টর সাইন, এম এর উপর দিব না, ভি এর উপর দিব, ইউ এর উপর দিব। তাহলে এম তো 0.2 আর ভি ভেক্টর হচ্ছে -2i, -2i মাইনাস ইউ ভেক্টর হচ্ছে -3j, -3i সরি, তাহলে -5i, তাহলে 0.2 এর সাথে -5i, তার মানে 1i, ঠিক আছে, মাইনাস শুধু আই, তাহলে মাইনাস শুধু আই, ঠিক আছে, মাইনাস শুধু আই। এবার এর মান কত, জে এর মান কত, এর মান হচ্ছে 1 কেজি মিটার পার সেকেন্ড, বুঝলা? কারো শেখায়ও না কিন্তু, খবরদার খবরদার। এটা হচ্ছে ভেক্টর মেথড, আই জে দিকে দিয়ে, ঠিক আছে। তাহলে বড় বাচ্চারা এভাবে করবে, বুঝছো, নেদা বাচ্চারা এভাবে করবে, আরো নেদা বাচ্চারা এভাবে করবে। তুমি তো বড় বাচ্চা, হ্যাঁ একজন বলছে ভাই আমরা তো বড় বাচ্চা, হ্যাঁ বড় বাচ্চারা করবে এভাবে। তাহলে 3 মেথডে করলাম কিন্তু। ওকে গুড। দেখো আই জে কে দিয়ে করলে কত সহজ। ওকে, এবার আসো 2 নম্বর, 2 0.5 কেজি একটি ফুটবল 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল থাকা অবস্থায়, এত বেগে গতিশীল থাকা অবস্থায় কিক দেওয়া হলো, কিক দেওয়া হলো, এত বেগে গতিশীল থাকা অবস্থায় কিক দেওয়া হলো। ফলে একই দিকে 60 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করলে বলের ঘাত নির্ণয় করো, বলের ঘাত নির্ণয় করো, করো করো করো। একটা ফুটবল, এই ফুটবলটা তার ভর হচ্ছে এম হচ্ছে 0.5 কেজি। এই ফুটবলটা কত বেগে গতিশীল, 30 মিটার পার সেকেন্ড বেগে, আদি বেগ ইউ, আচ্ছা মানটাই লিখি, 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। ধাক্কা দেওয়ার আগে, কিক দেওয়ার আগে, কিক দেওয়ার পরে কি হয়েছে, কিক দেওয়ার পরে ওই একই দিকে ফুটবলটা, কিক দেওয়ার পরে একই দিকে ফুটবলটা ভি 60 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, একই দিকে। কি বুঝলা? তাহলে এবার আমাদের বলের ঘাত বের করতে হবে, জে এম ভি মাইনাস ইউ। দেখো এবার আমি যদি এই দিকটারে পজিটিভ ধরি, এই দিকগুলো নেগেটিভ দিক, তাহলে এটাও যে দিকে পজিটিভ দিকে, এটাও সেই দিকে পজিটিভ দিকে। তাহলে এখানে এবার চট করে মান বসে দাও, এম এর মান 0.5, ভি এর মান 60, মাইনাস ইউ এর মান 30। তাহলে এখানে কত, এখানে হচ্ছে 30 গুণ 0.5 মানে 1/2, মানে 15 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে দ্য ইম্পালস অফ ফোর্স ইজ 15 কেজি মিটার পার সেকেন্ড, দ্য ম্যাগনিটিউড অফ ইম্পালস ইজ 15 কেজি মিটার পার সেকেন্ড। কি কথা বুঝছো? ক্লিয়ার। এবার দেখো আর একটা মেথড আমি একটু দেখাই দিই, অর এই যে বলটা, এই বলটা এদিক বরাবর যাচ্ছে ধরলাম, তাহলে আদি বেগ ভেক্টর ইউ হচ্ছে 30i ক্যাপ, এটা হচ্ছে ধাক্কার আগে, আর ধাক্কার পরে ভি ওই একই দিকেই, তাহলে 60i ক্যাপ, কারণ আমি এই দিকটারে ধরলাম এক্স অক্ষ, ঠিক আছে। তাহলে এবার জে ভেক্টর ফরম্যাটে এম ভি মাইনাস ইউ, তাহলে ভেক্টর ফরম্যাটে করলে এম এর হচ্ছে 0.5 আর ভি হচ্ছে 60i মাইনাস ইউ হচ্ছে 30i, তাহলে 60i থেকে 30i বাদ দাও, তাহলে 30i, তাহলে 0.5 ইন্টু 30i, তাহলে 15i এত কেজি মিটার পার সেকেন্ড। আর যা ইম্পালস অফ ফোর্স, ম্যাগনিটিউড অফ ইম্পালস অফ ফোর্স, যে মান মডুলাস মান
দ্যাট ইজ 15 কেজি মিটার পার সেকেন্ড। দেখছো কত সহজ না? বলো বলো বলো, সহজ কিনা? ও তুলে ফেলো, চট করে তুলে ফেলো। সেকেন্ড মেথডটা তো ইজিয়েস্ট, এই কারণে তো ভেক্টর। ভেক্টর মনে করো যে আত্মার সাথে মিশে যেতে হবে, ভেক্টরের আত্মার সাথে মিশে যেতে হবে, ভেক্টর ছাড়া কিছু নাই, দুনিয়ার সব কিছুই এখন ভেক্টর। ঠিক আছে, 3 নম্বর, বায়োলজিতেও দেখবা মাঝে মাঝে ভেক্টর চলে আসছে। ঠিক আছে, বায়োলজিতে, বাংলাতে, সব জায়গায় দেখবা ভেক্টর চলে আসছে। বলা হচ্ছে একজন বালক 10 মিটার উচ্চতা থেকে লাফ দিয়ে ভূমিতে পড়ল। উচ্চতা থেকে লাফ দিয়ে ভূমিতে পড়ল। বালকের ভর 20 কেজি। তাকে কত বলের ঘাত সইতে হলো? দেখো আমি অফলাইনে কিন্তু প্রশ্ন লিখে দিই না, বুঝছো? অফলাইন ওদের যখন পড়াই বাচ্চাদের, আমি কিন্তু প্রশ্ন লিখে দিই না, কারণ কি তখন চিত্র এঁকে দিই। কিন্তু তোমাদের যেহেতু মানে লেকচার শিট দেওয়া লাগে এবং তোমরা খাতায় নোট করো, এই কারণে কিন্তু আমি প্রশ্নটা লিখে দিচ্ছি। ঠিক আছে, তো প্রশ্ন মনে করো যে আমার সাথে না তুললেও হবে, পরে তুললেও হবে। এটা হচ্ছে ভূমি। একজন বালক কি করছে, একটা বিল্ডিং এর ছাদে বসেছিল, সেই ছাদ থেকে লাফ দিয়ে পড়ছে। ধরো বালকটা এখানে বসেছিল, এখানে দাঁড়ানো ছিল, তো এখান থেকে লাফ দিয়ে ধাপ করে নিচে পড়ছে, এখানে লাফ দিয়ে ধাপ করে নিচে পড়ছে। তো নিচে পড়লে দুম করে গিয়ে আঘাত করছে না? বুঝছো? তাহলে দুম করে গিয়ে আঘাত করছে, তাহলে যখন আঘাত করছে তখন তাকে কত বলের ঘাত সইতে হবে? এখান থেকে যখন লাফ দিয়ে পড়ছে তখন তো জাস্ট লাফ দিয়ে পড়ছে, ইউ হচ্ছে 0। বুঝছো? ইউ হচ্ছে 0। এখানে গিয়ে যখন আঘাত করছে তখন ভি বেগে আঘাত করছে না? বলো, এখানে গিয়ে যখন আঘাত করছে তখন ভি বেগে দুম করে ভি বেগে গিয়ে আঘাত করছে না? সেই বেগটা লিখবা না কেউ আগে, খবরদার কেউ আগে লিখবা না কিন্তু। সেই বেগটা ভি। তাহলে কত উচ্চতা থেকে পড়ছে? 10 মিটার। তাহলে কত বেগ নিয়ে আঘাত করছে সেই বেগটা বের করা যাবে। এটা হচ্ছে আমার আদি বেগ, এটা হচ্ছে আমার শেষ বেগ। তাহলে ভি তো বের করা যাবে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। ইউ এর মান তো 0, তাহলে অর্থাৎ ভি ইকুয়াল টু √2, জি এর মান 9.8 ইন্টু এইচ এর মান 10 মিটার। এখান থেকে ভি বের করবা, আর ইউ এর মান তো 0, আর এর ভর হচ্ছে 20 কেজি। তাহলে জে ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ। এম এর মান কত? 20 কেজি। ভি এর মান হচ্ছে এই যে √98 হবে। ঠিক আছে, 10 দুগুণে 20, সরি 20 গুণ হচ্ছে 98। আচ্ছা যাই হোক, কিছু একটা হবে, মান কিছু একটা পাবা, মাইনাস ইউ তো 0। তাহলে এখান থেকে বলের ঘাত বের করবা। বলো তো এই মেথডে এইভাবে যে করলাম, এখানে ভুলটা কোথায় বলো তো দেখি? ভুল আছে, হ্যাঁ এখানে একটা ভুল হয়েছে। ঠিক আছে, ভুল হয়েছে, তোমার বুঝতে ভুল হয়েছে। বলো তো ভুলটা কোথায় হয়েছে? সব ভুল, একজন বলছে সব ভুল, ওই পাগল। কোথায় ভুল হয়েছে? ইউ 0 না, আচ্ছা ইউ 0 না, গুড, ভেরি গুড। ঠিক আছে, ভাই সইতে পারি না, কে সইতে পারো না? তরণ কি তরণ, হেই পাগল, দেখো এদিকে দেখো এইভাবে করাটা ভুল হচ্ছে কি, তুমি আদি বেগ আর শেষ বেগ চিনছো না। অনেকে মনে করে আদি বেগ এটা 0, এই যে ইউ 0 আর ভি বেগে আঘাত করবে, ইউ 0 নিয়ে পড়ছে না, এইটা আদি বেগ না, এইটা শেষ বেগ না। আদি বেগ আর শেষ বেগ তোমার এবার চিনতে হবে, ভালো করে চিনতে হবে আদি বেগ কি শেষ বেগ কি। আমি কি বলছিলাম? ধাক্কার মুহূর্তে আদি বেগ ইউ, যখন ধাক্কা দিচ্ছে আদিবেগ, আদিবেগ ধাক্কার পরে থেমে গেছে, মাটিতে এরকম দুম করে যে পড়ে থেমে গেছে। তাহলে থেমে গেলে শেষ বেগ 0। তাহলে আদিবেগ ইউ, থেমে যাওয়ার পরে শেষ বেগটা 0। এটা আদিবেগ না, এটা এখান থেকে লাফ দিয়ে পড়ছে, ঠিক আছে, কিন্তু ধাক্কা লাগার আগে আমাদের হিসাবের আগে বলের ঘাতের হিসাবে যেটা আদিবেগ,
সেটা হচ্ছে এইখানে গিয়ে যখন পড়ছে তখনকার বেগটা। তাহলে এবার আসো, এই ইউ স্কোয়ার এটা ইকুয়াল টু এই জিরো স্কোয়ার প্লাস 2gx, ঠিক আছে? এটাকে ভি না, এটা আদিবেগ ইউ, বুঝলা? তাহলে এখানে ইউ ইকুয়াল টু √2, জি এর মান 9.8, এইচ এর মান 10, ঠিক আছে? অনেকে এটাকে এখান থেকে লাভ দিয়ে পড়তেছে, ভাই এইটা আদিবেগ, এইটা আদিবেগ হবে না, ঠিক আছে? একদম সব বুঝি নাই। দেখো বালক এখান থেকে লাভ দিয়ে পড়ছে না, আমি তোমাকে আদিবেগ কি বলছিলাম? বলের ঘাতের জন্য আদিবেগ কি বলছিলাম? ধাক্কার আগে আদি, ধাক্কার পরে শেষ। এই যে ধাক্কা লাগলো আদি, ধাক্কার পরে শেষ। তো যখন ধাক্কা লাগছে তখন যে বেগটা সেটা আদিবেগ, এইটা না। এটা তো ওইখান থেকে পড়ছে, ওইখান থেকে পড়তে আর অনেক সময় লাগছে। তাহলে ধাক্কার ঠিক পূর্ব মুহূর্তে আদি, আর ধাক্কার পরে থেমে গেছে, শেষ বেগ শূন্য। এটাই হচ্ছে কাহিনী, ঠিক আছে? ওকে, এবার বুঝছে। হ্যাঁ, তাহলে √2 গুণ 9.8 গুণ 10, তাহলে 14, হ্যাঁ 14 মিটার পার সেকেন্ড। ওকে, ইউ আর ভিটা 0, তাহলে জে ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ। তাহলে এম এর মান কই কই কই, এম এর মান 20, ভি এর মান 0, ভি তো 0, আর ইউ মাইনাস ইউ। তো ধরো আমি নিচের দিকটাকে প্লাস ধরলাম, এদিকে তাকো। ধরো আমি নিচের দিকগুলাকে প্লাস ধরলাম, তাহলে উপরের দিকগুলা মাইনাস। আর কেউ যদি চিন্তা করো না ভাই উল্টা করব, নিচের দিক মাইনাস আর উপরের দিককে প্লাস ধরবো, ওকে? তাহলে এই ইউটা নিচের দিকে মাইনাসের দিকে, তাহলে এই ইউ এর মানটা হচ্ছে -14, এই ইউটা হচ্ছে -14, ইউ হচ্ছে -14 মিটার পার সেকেন্ড, কারণ নিচের দিকটাকে আমি মাইনাস ধরতেছি, ঠিক আছে? তাহলে ইউ এর মানটা যদি -14 বসাই, যে -14 বসালাম, মাইনাসে মাইনাসে প্লাস 14, 14 গুণ 20, 14 দুগুণে 28, তাহলে 280 এত কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে? বলো বুঝছো কিনা? এই হচ্ছে হিসাব। 3 নম্বর। এবার আসো কয়েকটা গ্রাফ প্রবলেম সলভ করবো আমরা, ঠিক আছে? কয়েকটা গ্রাফ প্রবলেম সলভ করবো, তারপর আরো কয়েকটা লিখিত ম্যাথ আছে। বলতেছে চিত্রে 2 কেজি ভরের একটি বস্তুর সরণ বনাম সময় লেখচিত্র দেখানো হলো, ঠিক আছে? চিত্রে 2 কেজি ভরের একটি বস্তুর সরণ বনাম সময় লেখচিত্র দেখানো হলো। আগের স্লাইডটা তুলতে পারো? আচ্ছা নাও, তোলো 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 তোলো। অপূর্ব ভাই ক্রিয়েটেড স্লাইড ফর দ্য ফার্স্ট টাইম। আচ্ছা, না ওই যে স্লাইড ক্রিয়েট করা লাগে, ধরো অ্যাডমিশন ব্যাচে পড়াইতে গেলে স্লাইড লাগে, বাট তোমরা একাডেমিক ব্যাচ, তো তোমাদের তো একটু সামান্য সময়ের জন্য পড়ানো হয়, তো এই কারণে আগে থেকে লিখে রাখা লাগে না। ওগুলা ধরো যে মুখস্থ থাকে, আমি মুখস্থ লিখতে পারি। আর যেহেতু অফলাইনে পড়াই, তো এই কারণে হয় কি, ম্যাথগুলো সব মাথার মধ্যে থাকে। ভাইয়া রাজশাহী কি ঠান্ডা নেই? রাজশাহীতে ঠান্ডা আছে, কিন্তু আমি ঘরের মধ্যে আছি তো, সব কিছু বদ্ধ, আর এই যে সামনে একটা লাইট, উপরে একটা লাইট, এত লাইটের মাঝখানে গরম লেগে যাচ্ছে, বুঝছো? আচ্ছা আসো দেখো, তুলবা না, কোনো তোলার দরকার নেই, ভালো করে বুঝবা। এই ম্যাথগুলো ছোট ছোট ম্যাথ, খাজনার চেয়ে বাজনা বেশি, বোঝো? খাজনার চেয়ে বাজনা বেশি, এই ম্যাথগুলো হচ্ছে তাই। ম্যাথ হচ্ছে এতটুকু ম্যাথ, তার কি বিশাল বাংলা কথা, চিত্র টিত্র, কত কিছু। যে ম্যাথে দেখবা উদ্দীপক বড়, সেই ম্যাথ সহজ ছোট, বুঝছো? আর যে ম্যাথে দেখবা কথা কম, সেই ম্যাথ অনেক বড় হয়। তো দেখো কি বলা আছে, বলা আছে 2 কেজি ভরের একটি বস্তুর সরণ বনাম সময় লেখচিত্র, সরণ এক্স, সময়, সরণ বনাম সময় লেখচিত্র দেওয়া আছে। এবার আমাদের বলতেছে নাও টি ইকুয়াল টু 2 সেকেন্ড থেকে 6 সেকেন্ড, টি ইকুয়াল টু এই যে 2 সেকেন্ড থেকে 6 সেকেন্ড, এই সময়ে বলের ঘাত হিসাব করো। তোমাদের আমি প্রশ্ন তোলার না, প্রশ্নটা সলভ করার টাইম দিচ্ছি, প্রশ্ন তোলার টাইম দিচ্ছি না, নিজেরা চিন্তা করার টাইম দিচ্ছি। বলো কি হবে বলো? এই যে লিখছে 0 0 0 0 0। শোনো শোনো শোনো, ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বলে, সবসময় কিন্তু কাজে লাগবে না, ঠিক আছে? ঝড়ে বক মেরো না, করো। 0 হবে না, করো। পারুম না, একজন লিখছে পারুম না, 2 হবে, দেখি কি হয়, দেখি কি হয়, একটু ভাবো। হুম,
এইবার আসো দেখো, স্মরণ সময়। তাহলে স্মরণ সময় দেখো 2 সেকেন্ড 4 সেকেন্ড, 4 সেকেন্ডে স্মরণ হচ্ছে 4 মিটার। এইখানে একটা সরল রেখা, দেখো সরল রেখা, তারপরে গিয়ে আবার একটা সরল রেখা, কিন্তু এর মতো না। বলো তো কোন রেখাটার ঢাল বেশি? এর ঢাল বেশি নাকি এর ঢাল বেশি? বলো বলো কোনটা ঢাল বেশি বলো তো? দ্বিতীয়টার ঢাল বেশি, দেখো দ্বিতীয়টা বেশি খাড়া। ঢাল মানে নতি, তাহলে উন্নতি, জানো তো উন্নতি, উদ্যোগ নতি, তাই না? উদ্যোগ নতি, উন্নতি, দেখো এটা বাংলা পড়াই। উদ্যোগ নতি, উন্নতি। ঊর্ধ্ব নতি, নতি ঢাল ঊর্ধ্ব। এই যে বলো এর আর এর মধ্যে কার উন্নতি বেশি? উপরের দিকে কোনটা? এইটা বেশি উপরের দিকে, তাহলে এর উন্নতি আর এর একটু কম উন্নতি। বুঝতে পারছো? আর ঢাল নেগেটিভ, ঢাল নেগেটিভ মানে কি? নিচের দিকে, এরকম নিচের দিকে, এটা ঢাল নেগেটিভ। ঢাল নেগেটিভ মানে অবনতি, নতি নিচের দিকে। বুঝতে পারছো? তাহলে এবার আসো দেখো, আমাদের বলছে টি ইকুয়াল টু 2 সেকেন্ড আর টি ইকুয়াল টু 6 সেকেন্ডে, এই যে 2 সেকেন্ড আর 6 সেকেন্ডে বলের ঘাত বের করতে বলছে। বলের ঘাত মানে ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন, বস্তুর ভর কত? 2 কেজি, তাহলে বেগ লাগবে। তাহলে শেষ বেগ হচ্ছে 6 সেকেন্ডে যে বেগ, শেষ বেগ। দেখো 4 সেকেন্ড থেকে শুরু করে 6 সেকেন্ড পর্যন্ত ভাই একই বেগ, একই বেগ। 4 সেকেন্ড থেকে শুরু করে 6 সেকেন্ডের পর্যন্ত একই বেগ, একই বেগ। দেখো সরল রেখা, সরল রেখা, তাহলে একই বেগ না? একই হারে বেগটা বাড়ছে না? যদি এরকম আঁকা বাঁকা হইতো তাহলে বেগ কমছে বাড়ছে কমছে বাড়ছে, কিন্তু কনস্ট্যান্ট বেগ। এবার বলো স্মরণ বনাম, স্মরণ বনাম সময়ের গ্রাফে ঢাল কি হয়? স্মরণ বনাম সময়ের গ্রাফে ঢাল কি হয়? ঢাল, ঢালটা বেগ হয় না? ঢালটা বেগ হয় না? কেন বেগ হয়? ঢাল কেন বেগ হয়? দেখো এইটা হচ্ছে আমার এক্স স্মরণ, এটা হচ্ছে আমার সময়। দেখো সময় না হয়েছে, এটা সময়, তো স্মরণ মানে সময়, ডেল এক্স বাই ডেল টি, ডেল এস বাই ডেল টি, দ্যাট ইজ বেগ, ঢাল বেগ। তাহলে স্মরণ বনাম সময়ের গ্রাফে ঢাল বেগ। তাহলে তুমি বলো তো এখানে বেগটা কত? এই যে ঢাল যে বেগ, শেষ বেগ, তাহলে শেষ বেগ হচ্ছে 6 সেকেন্ডের যে বেগ, শেষ বেগ। তো 4 সেকেন্ড থেকে 6 সেকেন্ড পর্যন্ত একই বেগ, সমবেগ। তাহলে এই পয়েন্টে এই যে বেগটা, এই বেগটা ভিটা কত? এই বেগটা শেষ বেগ, শেষ বেগ ভিটা কত? শেষ বেগ ভিটা হচ্ছে 6 ভাগ, দেখো 6, সরি 6 তো সময়। দেখো এই পয়েন্টে, ও আচ্ছা, মানে কোণ দেওয়া আছে, এই যে কোণটা দেওয়া আছে ট্যান থিটা, এই কোণটা দেওয়া আছে, তাহলে কোণের ট্যানজেন্টটাই তো ঢাল, তাই না? তাহলে কোণের ট্যানজেন্ট ঢাল, তাহলে ভি ইকুয়াল টু ট্যান থিটা, ট্যান থিটা। তাহলে ভি ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, ট্যান থিটা লম্ব বাই ভূমি, ট্যান থিটা ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি মানে √3। তাহলে বেগ হচ্ছে √3 মিটার পার সেকেন্ড, এটা শেষ বেগ। এবার আদি বেগ কখন? আদি বেগ হচ্ছে 2 সেকেন্ডে। তো 0 থেকে 4 সেকেন্ড পর্যন্ত একই বেগ। দেখো 0 থেকে 4 সেকেন্ড পর্যন্ত একই বেগ, তারপরে 4 সেকেন্ড থেকে 6 সেকেন্ড পর্যন্ত আবার অন্য বেগ। তাহলে বলো তো ধাক্কা কই লাগছে, কখন ধাক্কাটা লাগছে? বলো তো দেখি, বস্তুর উপর ধাক্কাটা কোন সময় লাগছে? কয় সেকেন্ডে ধাক্কাটা লাগছে? ইয়েস, 4 সেকেন্ডে গিয়ে ধাক্কা লাগছে, 4 সেকেন্ডে গিয়ে ধাক্কাটা লাগছে। তাহলে আগে ছিল এই বেগ, তারপর চেঞ্জ হয়ে বেগ বেড়ে গেছে। তাহলে আগে বেগটা কত বের করি, এই বেগটা কত, আদি বেগটা কত বের করি, আদি বেগ ইউ, ইউটা কত বের করি। তাহলে ইউ হচ্ছে এই রেখার ঢাল, এই রেখার ঢাল মানে লম্ব বাই ভূমি, এটা লম্ব এটা ভূমি। তাহলে দেখো এই যে লম্বটা হচ্ছে 4, এই যে 4, এই যে লম্বটা এটা 4, তাহলে 4 বাই ভূমি হচ্ছে 0 থেকে 4, তাহলে 4 বাই 4, 4 বাই 4, তাহলে কত? 1 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 1 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ওকে। তাহলে আসো বলের ঘাত যে, দেখো কত ছোট্ট ম্যাথ, এম ভি মাইনাস ইউ, এম এর মান 2 কেজি, শেষ বেগ √3, আদি বেগ মাইনাস, আদি বেগ হচ্ছে ইউ হচ্ছে 1, তাহলে মাইনাস, এটা সূত্রের মাইনাস 1, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, যে 2√3 - 1। তাহলে 2√3 - 1 এটাকে যদি ভাঙি, তাহলে √3 - 1 গুণ হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে 1.46, 1.46 কেজি মিটার পার সেকেন্ড বা নিউটন সেকেন্ড, এটাই হচ্ছে একক। বুঝতে পারছো? তাহলে তোমরা যে প্রথমে প্রশ্ন লেখার আগেই গণ 0 বসাইলা, 0 0 0 0 0, এভাবে যে গণ মিনিমাম 50 জন লিখছো 0, কেমনে লিখলা? এর পিছনে কাহিনীটা কি বলো তো? এর পিছনে কাহিনী কি? এইবার আসো দেখো, এবার একই রকম একটা গ্রাফ, এটা বল বনাম সময়ের গ্রাফ দেওয়া আছে। ঠিক আছে, এটা বল বনাম সময়ের গ্রাফ, এটা সময়, হ্যাঁ
বল বনাম সময়ের গ্রাফ দেওয়া আছে। তাহলে দেখো বল বনাম সময়ের গ্রাফে আমাদের বলতেছে নাও বলের ঘাত বের করো। তাহলে কোশ্চেনটা দেখো, আগে ভালো করে কোশ্চেনটা দেখো। তাহলে বল বনাম সময়ের গ্রাফে ক্ষেত্রফল বলের ঘাত না? বলো হ্যাঁ, ইয়েস, ক্যালকুলাস। বল বনাম সময়ের গ্রাফে ক্ষেত্রফল হচ্ছে বলের ঘাত। তো অনেকে ভাবতেছো দেখো এইটা হচ্ছে বৃত্ত, ভাই এটা বৃত্ত না, এটা বৃত্ত না কিন্তু, এটা কিন্তু অর্ধবৃত্ত না। কেন অর্ধবৃত্ত না? এই দেখো লেখা আছে 160, এটা সাইনের গ্রাফ, এটা হচ্ছে সাইনের গ্রাফ। সাইনের গ্রাফ হচ্ছে এরকম, এরকম হচ্ছে সাইনের গ্রাফ। তার এইটুকু দেওয়া আছে, এইটুকু আঁকা নেই, এইটুকু আঁকা নেই, জাস্ট এইটুকু আছে সাইনের গ্রাফ এটা। তো আমাদের কি করতে হবে? বলের ঘাত বের করতে হবে। তো এটা বল বনাম সময়ের গ্রাফে, বল বনাম সময়ের গ্রাফে, বল বনাম সময়ের গ্রাফে ক্ষেত্রফল হচ্ছে বলের ঘাত, এই ক্ষেত্রফলটা। আর ক্ষেত্রফল বের করার উপায় ইন্টিগ্রেশন। ঠিক আছে, এটা বৃত্ত না কিন্তু, ঠিক আছে, এটা বৃত্ত না, বৃত্ত ভাবিও না, সাইনের, সাইনের এইটুকু, এই যে সাইনের এইটুকু, এইটুকু ক্ষেত্রফল, এটা বের করতে হবে। এটা বের করার একটাই উপায়, এটা তোমাকে ফাংশন দিয়ে দিছে, দিয়ে বলতেছে নাও এবার ক্ষেত্রফল বের করো, ক্যালকুলাস। ঠিক আছে, ক্যালকুলাস। তাহলে জে ইকুয়াল টু ইন্টিগ্রেশন এই যে এফ ডিটি। তাহলে এফ কত? এফ হচ্ছে 100 সাইন টি। দেখো 100 সাইন টি ডিটি ইন্টিগ্রেশন সময় 0 থেকে পাই। দেখো 0 থেকে পাই, 0 থেকে পাই। তাহলে 100 সাইন টি 0 থেকে পাই, লিমিট 0 থেকে পাই। 100 গেল বাইরে, সসম্মানে 100কে বাইরে পাঠালাম। সাইন টি, সাইন টি 100 সাইন টি, অনেকে হয়তো জানো না বা অনেকে হয়তো জানো, সাইনকে ইন্টিগ্রেশন করলে, সাইনকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কস থেটা, সাইনকে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস থেটা। ঠিক আছে, ইন্টিগ্রেশন করলে মাইনাস কস থেটা। ঠিক আছে, এটা একটা সূত্র, বুঝছো? অনেকে মনে করো জানো না সূত্র, জানা ভয় নাই, কোনো ভয় নাই, এটা একটা সূত্র, বুঝলা? সূত্রটা হচ্ছে সাইন এক্স ডিএক্স মাইনাস কজ এক্স। অনেকে সূত্র জানো না, কোনো ভয় নেই, এটা তুমি জানবা, এই 2-1 দিন পরে জানিয়ে যাবা। তাহলে সাইন টিকে ইন্টিগ্রেট করলে মাইনাস কস টি। ঠিক আছে, লিমিট 0 টু পাই। এইবার আসো লিমিট বসানো সহজ জিনিস, মাইনাস গেল বাইরে, তাহলে 100, কজ একবার বসবে পাই, একবার বসবে 0, তাহলে কজ একবার বসবে পাই, মাইনাস কজ একবার বসবে 0, কজ 0, তাহলে কজ পাই মানে -1, আর কজ 0 মানে 1, তাহলে মাইনাস আবার একটা 1, তাহলে -2 200, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস 200 নিউটন সেকেন্ড। তাহলে বি, বি এই যেটা 200 নিউটন সেকেন্ড, ইয়েস। এবার জানো এটা ক্যালকুলেটর করা যায়। এই ম্যাথটা দেওয়ার কারণ হচ্ছে তোমার আমি ক্যালকুলেটর শিখাবো তাই, কারণ অনেক সময় এমসিকিউতে আসবে, তুমি পাগলের মতো মনে করো মাথা চুলকায়ে ফেলে রেখে চলে আসবা, কিন্তু এটা একটু বুদ্ধি খাটায় ক্যালকুলেটর করা যায়। তাহলে আসো দেখি, দেখো 0 থেকে পাই 100 সাইনটি, 0 থেকে পাই 100 সাইনটি, আসো। তাহলে ইন্টিগ্রেশন এই যে চিহ্নটা বসালাম, ইন্টিগ্রেশন চিহ্নটা উঠালাম, তাহলে 100, 100 তারপরে কি ছিল? সাইন টি ছিল। তো টি মানে এক্স, আমি এখানে যেহেতু টি তুলতে পারবো না, এক্স তুলবো, কোনো সমস্যা নেই, এক্স। এবার লিমিট ছিল, ও দেখো আমার তো এই যে ডিগ্রিতে আছে, এটা কিন্তু রেডিয়ানে আগে নিয়ে নিতে হবে, রেডিয়ানে, এটা কিন্তু আগে রেডিয়ানে নিয়ে নিতে হবে। এই ক্যালকুলেটারে রেডিয়ানে নেওয়াটার সিস্টেমটা কি সেটা তো আমি জানি না। টেবিল, ক্যালকুলেট, ভেক্টর টেবিল, এই ক্যালকুলেটার রেডিয়ান মোড কেমনে নাই? রেশিও, ক্যালকুলেট কমপ্লেক্স বেস ডিস্ট্রিবিউশন, বলো তো রেডিয়ানে কেমনে নাই? শিফট মোড, শিফট মোড, শিফট দিয়ে মোড, শিফট দিয়ে কই অপশন, এই যে পাইছি, 2 অ্যাঙ্গেল ইউনিট রেডিয়ান 2। ও না, তা তো হলো না, কেউ বলতে পারো? শিফট মেনু 2, শিফট মেনু
2, হ্যাঁ এবার ঠিক আছে, 2 রেডিয়ান, হ্যাঁ এবার আসছে, ঠিক আছে, থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি নর্মালি বুঝছো এই ক্যালকুলেটর অভ্যস্ত তো। তো আসো এবার ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন 100 সাইন টি, এই যে টি বসালাম। এবার 0 থেকে কত পাই, পাই বসাবো, এই যে শিফট চাপ দিয়ে 10⁻, গুণ 10⁻x, শিফট চাপ দিয়ে এটা, তাহলে 0 থেকে পাই 100 সাইন এক্স ডিএক্স, দেখি কত আসে, এই যে 200, দেখো 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 তো, এই যে 200, দেখছো চলে আসছে, এই যে 200। এটা নিয়ম, আর নিয়মের মানে এমসিকিউতে আসলে কে নিয়মে করবে, বুঝলা? চলো দ্রুত তোলো, দ্রুত তোলো। আজকে গ্রাফের আর 3টা ম্যাথ আছে, 3টা করে আমরা শেষ করে দিব। দেখো একই টাইপের ম্যাথ, এটা সরণ, এটা সময়। বলছে 2 কেজি ভরের একটা বস্তু, সময় বনাম সরণে লেখচিত্র দেওয়া আছে। বলো তো এই বস্তুর উপর কখন বল প্রযুক্ত হয়েছে, কোন সময় বল প্রযুক্ত হয়েছে বস্তুর উপর, বলো? ইয়েস 4 সেকেন্ডে, কারণ এই যে বেগ যাচ্ছিল 4 সেকেন্ড যখন হয়েছে বেগের পরিবর্তন, মানে ভর বেগের পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে? এই যে 4 সেকেন্ড, এই যে এইখানে, এইখানকার আগের বেগটা আদি বেগ, আগের বেগটা আদি বেগ, আর এখানকার পরের বেগটা শেষ বেগ। এইবার দেখো মজার ব্যাপার হচ্ছে, দেখো গাড়ি থেমে গেছে, দেখো বস্তু থেমে গেছে, কারণ সময় যাচ্ছে কিন্তু বেগ মানে সরণের কোনো পরিবর্তন হচ্ছে না, এই যে সরণ ফিক্সড, সরণের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে শেষ বেগটা 0 আর আদি বেগটা হচ্ছে 4/3, তাই না? আদি বেগ কি 4/3 না? ঠিক আছে, তাহলে আদি বেগ ইউ হচ্ছে 4/3, ঠিক আছে? শেষ বেগ আদি বেগ, আমার বলছে 4 সেকেন্ডে বস্তুটির উপর ক্রিয়ারত বলের ঘাত হিসাব করো। খুবই সহজ, জে এম ভি মাইনাস ইউ, শেষ। এম এর মান 2 কেজি, ভি এর মান 0, ইউ এর মান -4/3, তাহলে -8/3। তো ম্যাগনিটিউড অফ ইম্পালস দ্যাট ইজ 8/3, দ্য ম্যাগনিটিউড অফ ইম্পালস 8/3। ছোট ছোট ম্যাথ, ছোট ছোট। নাও এটা করো তোমরা নিজেরা, এটা তোমরা নিজেরা পারতে হবে, না হলে কিন্তু মাইর হবে। নাও করো করো করো। চিত্রে এক্স অক্ষ বরাবর গতিশীল 1 কেজি ভরের বস্তুর অবস্থান বনাম সময় লেখচিত্র দেখানো হলো। দেখো বলো ধাক্কা কখন লাগছে, কখন ধাক্কা লাগছে? এই যে এইখানে এসে ধাক্কা লাগছে, দেখো বেগ চেঞ্জ হয়ে গেছে, এখানে এসে ধাক্কা লাগছে, ফলে বেগটা চেঞ্জ হয়ে গেছে, এই এই জায়গাটা এসে ধাক্কাটা লাগছে, দেখো। তাহলে ধাক্কার আগে ভায়া আদি, ধাক্কার পরে ভায়া শেষ। এবার বোর্ডে দেখো, ধাক্কার আগে সময়ের সাথে সরণ বাড়ছে, অর্থাৎ বেগ বাড়ছে, মানে বেগটা পজিটিভ, বাড়ছে না, বেগটা পজিটিভ, বুঝতে পারছো? দেখো সময়ের সাথে সরণ পজিটিভ দিকে বাড়ছে, তাহলে কি হচ্ছে, সময়ের সাথে, সময়ের সাথে সরণ বাড়ছে, মানে ব্যাপারটা চিন্তা করো এইভাবে। ধরো কোনো একটা বস্তু এখান থেকে চলা শুরু করছে, কোনো একটা বস্তু এখান থেকে চলা শুরু করছে, তাহলে টি ইকুয়াল টু 0-তে এখান থেকে যাত্রা শুরু করছে। তাহলে মনে করো টি ইকুয়াল টু ধরো 2 সেকেন্ড পরে, টি ইকুয়াল টু 2 সেকেন্ড পর, 2 সেকেন্ড পর বস্তু 10 মিটার গেছে, 10 মিটার, 10 মিটার গিয়ে বস্তু এখানে পৌঁছাইছে। তারপরে আরও 4 সেকেন্ড পর দেখো, এই যে ধরো এই যে 2 হয়ে গেছে 10, তাহলে 4-এ গিয়ে 10, 4-এ গিয়ে 20, তাহলে 4 সেকেন্ড পর, টি ইকুয়াল টু 4 সেকেন্ড পর এখানে গিয়ে পৌঁছাইছে, এখানে গিয়ে, তাহলে এখান থেকে এইটুকু 10, এখান থেকে এইটুকু 20 মিটার দূরে গেছে। তাহলে এটা 10 মিটার দূরে, এটা 10 মিটার দূরের কোনো বিন্দু, এটা 10 মিটার দূরের কোনো বিন্দু, এটা 20 মিটার দূরের কোনো বিন্দু, বুঝলা? এবার তারপরে কি হয়েছে, তারপরে দেখো 4 সেকেন্ডে তো ধাক্কা লাগছে, এরপরে 4 সেকেন্ডে ধাক্কা লাগছে। ধরো আমি তোমার একটু কল্পনায় চিত্রটা বলি, 4 সেকেন্ডে কি হয়েছে, যে দেওয়াল দ্বারা ধাক্কা লাগছে, দেওয়ালের সাথে ধাক্কা লাগছে। এবার ধাক্কা লাগার পরে ফিরে যাচ্ছে, শুরু তো এখান থেকে, এইখান থেকে শুরু, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর x0 থেকে শুরু, x0 থেকে শুরু, ঠিক আছে? এটা হচ্ছে x10, এটা হচ্ছে x20। এবার ধরো ধাক্কা লাগছে, এবার ধাক্কা লাগার পর ফেরত চলে যাচ্ছে, এবার আস্তে আস্তে ফিরে যাচ্ছে। তাহলে ফিরে গেলে কেন ফিরে যাচ্ছে, কেন সামনে যাচ্ছে না? দেখো সরণ এবার কমতেছে,
ধরো যখন এই যে এটা 6 সেকেন্ড, যখন 6 সেকেন্ড তখন আবার 10-এ, দেখো যখন 6 সেকেন্ড তখন আবার সরণ 10 মিটার, তখন 10-এ চলে গেছে। অর্থাৎ 4 সেকেন্ড এখানে ধাক্কা লাগছে, ধাক্কা লাগার পরে আবার ব্যাক করতেছে, এই যে ধাক্কা লাগার পরে ফেরত যাচ্ছে, ফেরত গিয়ে যখন 6 সেকেন্ড, এই যে 4 সেকেন্ড থেকে এখানে আসতে 6 সেকেন্ড হয়ে গেছে, তাহলে 6 সেকেন্ড যখন, তখন এইখানে, তাহলে এইখানে সরণটা কত 10 মিটার, দেখো এই যে 10 মিটার, সে কোন বিন্দুতে 10 মিটারের বিন্দুতে, ঠিক আছে। তারপরে যখন 8 তখন আবার চলে গেছে মূল অবস্থানে, 8 যখন তখন সরণ আবার 0, তাহলে যখন 8 সেকেন্ড তখন আবার জায়গায় ফিরে গেছে, এই যে টি ইকুয়াল টু যখন 8 সেকেন্ড তখন আবার জায়গায় ফেরত গেছে, অর্থাৎ মূল বিন্দুতে আবার ফেরত গেছে। কি কথা বুঝছো, কি ক্লিয়ার? তাহলে এইবার আসো আমাদের এখান থেকে বের করতে হবে বলের ঘাত। তাহলে প্রথমে দেখো, প্রথমে যখন গেছে তখন যে বেগটা, সেই বেগটা তো পজিটিভ ডিরেকশন, প্রথমে যে বেগটা ইউ তো পজিটিভ ডিরেকশন, আর ভি কি, ভিটা দেখো এইদিকে, তাহলে ভিটা তো নেগেটিভ ডিরেকশন, ফেরত যাচ্ছে যখন, এটাই বুঝতে হবে তোমার। এবার কথা হচ্ছে ভাই চিত্রনায়কে কি গ্রাফে বোঝার উপায় নেই? অবশ্যই আছে, অবশ্যই আছে। এই চিত্র বাদ দাও, গ্রাফে কি বোঝার উপায় নেই? অবশ্যই আছে। দেখো প্রথমে দেখো তো এইভাবে গেছে, তাহলে বেগটা পজিটিভ, কারণ ঢাল পজিটিভ, বেগই তো ঢাল বা ঢালই তো বেগ, তাহলে উপরের দিকে ঊর্ধ্বগামী, বেগ পজিটিভ, ঢাল পজিটিভ, তাহলে 20 লম্ব বাই ভূমি, তাহলে প্লাস, এই যে প্লাস পজিটিভ যেহেতু 20/4, তাহলে কত +5 মিটার পার সেকেন্ড। শেষ বেগ আসো, শেষ বেগ। এইবার দেখো তো এই যে কোণটা, এই কোণটা সূক্ষ্ম কোণ না স্থূলকোণ? স্থূলকোণ, তো ট্যান স্থূলকোণ দিয়ে দেখো তো, ট্যান স্থূলকোণ দিয়ে দেখো, তাহলে কি হবে? সেটা নেগেটিভ হবে। তাহলে এই রেখার ঢালটা নেগেটিভ না, এই রেখার ঢালটা অবনতি ঢাল নিচের দিকে, তাহলে নেগেটিভ, এটা নেগেটিভ। তাহলে এটা যদি নেগেটিভ হয় লম্ব বাই ভূমি, তাহলে লম্বটা কিন্তু 20, লম্বটা 20, আর ভূমিটা কত 4 থেকে 8, তাহলে 8 থেকে আর 8 আর 4 ডিফারেন্স কত 4, তাহলে এই যে -5, তাহলে ওইটা বেগের মান +5, এটা বেগের মান -5, ঠিক আছে, ঠিক আছে, বেগের মান -5। অনেকে বলছে ভাই 4 সেকেন্ড পর্যন্ত, না, টি ইকুয়াল টু 4 সেকেন্ডে বস্তুর উপর ক্রিয়া হতো বলের ঘাত, 4 সেকেন্ডেই তো ধাক্কাটা লাগছে, 4 সেকেন্ডেই তো ধাক্কাটা লাগছে। এই 4 সেকেন্ডের আগে বেগ ছিল 5, 4 সেকেন্ডে তো বেগের ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, একই দিকে নেই আর বেগ, একই বেগ আছে, মান একই আছে, কিন্তু ডিরেকশন যে চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ প্রথমে 5 মিটার পার সেকেন্ড বেগে আসতেছিল, তারপরে আবার 5 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা লেগে ব্যাক করছে। তাহলে জে ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ। তাহলে এম এর মান কত কত 1 কেজি, ভি এর মান -5, ইউ এর মান 5, তাহলে সূত্রের মাইনাস এটা, তাহলে এটা -10 এত কেজি মিটার পার সেকেন্ড বা নিউটন সেকেন্ড। বুঝতে পারছো? গুড, বুঝতে পারছো কি না? নাও এটা করো, এটা ইংরেজি লেখা না, করো এটা করো। এই যে এটা হচ্ছে জেইতে আসা, করো। এই তো এটা করেই ছুটি, এটা করেই ছুটি। দেখা যাচ্ছে না, এটা 0 2 4 6 8, আর এইটা হচ্ছে এক্স মিটার, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2, ঠিক আছে, এটা 0 2 4 6। শোনো, পিং পং একটা বল, এই বল মাটিতে ধাক্কা লাগছে উঠছে, ধাক্কা লাগছে উঠছে, ধাক্কা লাগছে উঠছে, তো সেরকম একটা চিত্র দেওয়া আছে আর কি, ঠিক আছে। ঘটনাটা এরকম যে বলা হচ্ছে দ্য ফিগার শোজ দ্য পজিশন ভার্সেস টাইম গ্রাফ, মানে সরণ ভার্সেস সময়ের গ্রাফ দেওয়া আছে। এবার যে বস্তুটার ক্ষেত্রে, সেই বস্তুটা হচ্ছে 0.4 কেজি, দ্য ম্যাগনিটিউড অফ ইস ইম্পালস ইস, মানে ইম্পালস বলের ঘাতের মানটা বের করতে বলছে। তাহলে দেখো এদিকে দেখো, বোর্ডে দেখো, প্রথমে দেখো ধাক্কা লেগে লাফ দিয়ে উঠে গেছে, ঠিক আছে, আবার গিয়ে ধাক্কা লাগাইছে, আবার লাফ দিয়ে উঠে গেছে, আবার ধাক্কা লাগাইছে, আবার লাফ দিয়ে উঠে গেছে, আবার ধাক্কা লাগাইছে, আবার লাফ দিয়ে উঠে গেছে, আবার ধাক্কা লাগাইছে, এই যে এইভাবে পিং পং বল ধাক্কা লাগাচ্ছে উঠে যাচ্ছে, ধাক্কা লাগাচ্ছে উঠে যাচ্ছে। তাহলে আমাদের বলছে প্রতি দ্য ম্যাগনিটিউড অফ ইচ ইম্পালস, ইচ প্রত্যেকটা, দ্য ম্যাগনিটিউড অফ ইচ ইম্পালস বের করতে বলছে, ঠিক আছে। তাহলে এখানে কয়টা চিত্র দেওয়া আছে বলো তো, কয়টা? 1 2 3 4, 4টা দেওয়া আছে, 3টা বাদ দাও, একটা বের করি, একটা, একটা বের করবো, 3টা বাদ দাও, প্রত্যেকটার জন্য বের করতে মানে 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 প্রত্যেকটার জন্য হিসাব করতে বলছে, তো প্রত্যেকটা তো একই, প্রত্যেকটার জন্য একই, তো এই
এরকম না? তো এইটা তো একটু আগে তুমি করলা, এটা তো একটু আগে তুমি করছো, এটার মান 2, এটা 0, আর এটা 2, এটা 4। তো একটু আগে তো তুমি এর জন্য বলের ঘাত বের করলা, একটু আগে তো এটাই করলা। তাহলে এটা ইউ আর এটা ভি, ভি নেগেটিভ, এই যে স্থূলকোণ ভি নেগেটিভ, তাহলে নেগেটিভ 2/4, মানে 2/2, এই যে 2 4, তাহলে ডিফারেন্স কত? ডিফারেন্স 2। তাহলে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব এটা 2 আর এটুকু হচ্ছে 2, তাহলে 2/2 মাইনাস 2/2, তাহলে -1 এত মিটার পার সেকেন্ড। আর ইউ 2 এইটুকু কত? 2, 2/2, তাহলে 2/2, ঠিক আছে, কত? 1। তো এটা +1 মিটার পার সেকেন্ড, এটা -1 মিটার পার সেকেন্ড, বুঝছো? তাহলে জে ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ। এম এর মান 0.4, ভি এর মান -1, ইউ এর মান 1, তাহলে 0.4 - 2, 0.4 - 2 কত হয়? 0.4 - 2, 0.8, এটা আবার আমি ক্যালকুলেটরে হিসাব করতেছি, -0.8 এত নিউটন সেকেন্ড। কই অপশন কই? দ্য ম্যাগনিটিউড কত? 0.8। ইয়েস, এই তো অনেকে পারছো, অনেকে ভুলও পারছো, অনেকে পারছো কিন্তু অনেকে ভুলও পারছো, ভুল করছো, ঠিক আছে ভাইয়া। ফার্স্টে বললেন 2 আওয়ার হবে না, হয়নি তো, 2 ঘন্টা হয়নি তো এখনো, 1 ঘন্টা 46 মিনিট হয়েছে, 2 ঘন্টা হয়েছে? বলো 2 ঘন্টা হয়েছে? তো নাও, আর তোমাদের কষ্ট দিব না, আজকে এখানেই শেষ, ঠিক আছে? তবে বলের ঘাতের আরো ম্যাচ ছিল, আমরা করব পরের দিন, আজকে এখানে শেষ, টাটা, টাটা, গুড নাইট। লাইট বন্ধ হয়ে গেল। ভাইয়া কি সারাদিনই পড়ান? হ্যাঁ সারাদিন তো পড়াই, ওইটাই তোমার কাজ।